আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন এবং প্রথমবারের মতো ভার্চুয়ালি আয়োজিত ডিজিটাল ওয়ার্ল্ড 2020-তে, যার মূল থিম হচ্ছে সোশ্যালি ডিস্টেন্স ডিজিটালি কানেক্টেড। আমরা জানি 3 দিন ব্যাপী এই আয়োজনে থাকছে অনেকগুলো সেমিনার সহ বাংলাদেশের সবচেয়ে বেশি ভার্চুয়াল জমায়েত, যেখানে ডিজিটাল প্রযুক্তি নিয়ে আইসিটির অবদান নিয়ে একই সাথে হাজারো এবং লাখো মানুষ সমবেত হবে প্রযুক্তিতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে। এবারে ডিজিটাল ওয়ার্ল্ডে একটি চমৎকার সেমিনার আয়োজিত হচ্ছে, যেই ওয়েবিনারে আমরা আজকে আপনাদের সবার সাথে কানেক্টেড হচ্ছি, যার নাম হচ্ছে স্টার্টআপস ইন ই-কমার্স নেক্সট লেভেল অপরচুনিটিস। এই সেশনটিতে সবার আগে কিনোট স্পিকার হিসেবে আমাদের মধ্যে রয়েছেন নির্ঝর রহমান, সিইও বাংলাদেশ এঞ্জেলস। এছাড়াও স্পিকার হিসেবে রয়েছেন রাশিদুর রহমান, এক্সিকিউটিভ ডিরেক্টর আইস সেন্টার, ইউনিভার্সিটি অফ ঢাকা। রয়েছেন নাজমুল করিম, কান্ট্রি ম্যানেজার আবিষ্কার ক্যাপিটাল। রয়েছেন সাইদুর রহমান, ডিরেক্টর ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। এবং আপনাদের সাথে আমি মডারেটর হিসেবে রয়েছি আসিফ আহনাফ, ডিরেক্টর কর্পোরেট অ্যাফেয়ার্স ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। স্টার্টআপ ইন ই কমার্স, আমরা জানি বাংলাদেশ এই গত সময়ে কোভিডকালীন সময়ে একটি প্রচন্ড ধাক্কার মধ্যে দিয়ে গেছে, যেখানে কিন্তু বোঝা যাচ্ছিল না যে আমাদের ইকোনমি কোন দিকে যাবে। কিন্তু তারপরেও পুরো এশিয়ান এমার্জিং ইকোনমি হিসেবে বাংলাদেশ তার অবস্থানকে ধরে রেখেছে, এবং আমরা জিডিপিতে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি গ্লোবালি আমরা খুব ইম্প্যাক্টফুল একটা অবস্থানে যেতে পেরেছি। এবং এই পুরো করোনাকালীন সময়ে আমরা দেখব যে ই কমার্স কোম্পানিগুলো ই কমার্স অপারেশনের মাধ্যমে, যখন লকডাউনে সবকিছু বন্ধ ছিল, সব রাস্তাগুলো মানুষের কাছ পর্যন্ত খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য ও সেবা সমূহ পৌঁছে দেওয়া দুরূহ ব্যাপার ছিল, তখন কিভাবে ই কমার্স প্রতিষ্ঠান সমূহ একদম মানুষের ডোর টু ডোর যে হচ্ছে সেবা প্রদান করে এসেছে। এছাড়াও আমরা দেখেছি যে এই করোনাকালীন সময়ে প্রায় 16,000 কোটি টাকার ইকোনমিক ট্রানজেকশন শুধুমাত্র হয়েছে এই ই কমার্স ফিল্ডে। এবং তার সাথে যখন স্টার্টআপ শব্দটি আসে, অর্থাৎ নতুন এবং সম্ভাবনাময় উদ্যোক্তাগুলো যারা হচ্ছেন নতুন একটি আইডিয়া নিয়ে এই স্টার্টআপ ইকোসিস্টেমের মাধ্যমে ই কমার্সের গ্রোথে একটি সুন্দর পরিবর্তন নিয়ে আসা সম্ভব, তা নিয়ে আজকে আমাদের আয়োজন স্টার্টআপ ইন ই কমার্স নেক্সট লেভেল অপরচুনিটিস। তো আজকে আলোচনার শুরুতেই আমি সবার আগে চলে যাব আমাদের আজকের কিনোট স্পিকার মিস্টার নির্ঝর রহমান, সিইও বাংলাদেশ এঞ্জেলস। উনি ইউএসএ থেকে আমাদের সাথে কানেক্টেড হয়েছেন। সো আমরা আজকে সবার আগে তার কাছ থেকে আমাদের ফার্স্ট কিনোট প্রেজেন্টেশনটি শুনবো। ধন্যবাদ। Thank you, everyone. ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম সবাইকে. So I'll go ahead and start my presentation. এবং if it's all right, I'll do it mostly in English, but we'll also try to speak in Bangla where we can. So I think, Asif did a great job. I'll just introduce Bangladesh Angels very quickly. We are the first and largest angel investment platform in Bangladesh. We've invested in 6 companies since 2019, with a few more deals on the way, worth about $500,000. In an investor base in 5 continents, including many NRBs who've joined during this time when everybody's been kind of at home and working on different things via Zoom and other things. Today's topic that I want to cover is, sort of the ideal marketplace characteristics and metrics, particularly when it comes to fundraising at the early stages, opportunities in marketplace models, and particularly as showcased by case studies and examples from at least what I've seen over the last few months and years. And the particular source materials that I would kind of cover, they're kind of everywhere, but Bill Gurley and Sarah Tabel from Benchmark Capital do a lot of good work on marketplace-based models. There's obviously a lot of Bangladeshi companies that we're going to talk about today. And then lastly, we do webinars as Bangladesh Angels every week through different experts from around the world. So we've taken learnings from that. So the first step, the first kind of characteristics, I would say there are kind of 10 main characteristics to assess marketplaces, and I'll go into more each of them kind of at a high level. So the first is, and this is something that Bill Gurley talks about, right? And he wrote a seminal article in 2012 that, part of what marketplaces offer is that they offer a new experience compared to the status quo. And it's not just about being an online directory, right? You're providing an enhanced experience through digital means compared to what was being done before. What is the experience delta, right? Between what is, what the
what the kind of prevailing method is and versus your own platform. I'll use Uber and Patao as the best examples. Personally, I used to take 30 to 45 minutes each morning getting out of my house in Bosundhara to go to Pantapot to try to find a CNG before I could even be in traffic and pay double the price of what a Patao or Uber used to be, right? So it exponentially increased my quality of life, these kinds of platforms, and that's part of the reason why I shifted my behavior, and I think that's true for many people in Dhaka and Bangladesh as well. The second part is economic advantage versus the status quo, right? For a marketplace to work and transactions to occur and liquidity to happen, you need buyers to save money and suppliers to increase their earnings as well. So I'll use once again the example from Patao, right? So when Patao came in and it became mainstream, a lot of riders started earning more money through the platform, right? And particularly for a lot of them, it was incremental revenue because maybe they already had a motorcycle, but certainly they were able to earn a living or they were able to increase their incomes through that. But then for riders like me as well, who used to use CNGs, Patao was 1/3 as expensive or sometimes 1/4 or even less. And so that I was saving money as a rider, but then obviously the motorcyclists on the supply side were also able to increase their income. So that's allowed more liquidity, more transactions to happen and more liquidity to happen. Another is, technology has to add genuine value once again, right? It can't just be because you have a website or an app that your marketplace work. So I'll use a couple of examples. So there's been a couple of fintech platforms like iFarmer and Shadeen, which is one we're working with. People used to invest in farm projects, but quite informally. But nowadays, through platforms like this, and part of the reason they've been able to, I think iFarmer has processed, I think, millions of dollars worth of transactions because they're able to, connect investors and allow them to evaluate and invest in farm and agri projects in a transparent manner that maybe they weren't able to do before. Other examples, including, one we work with is Bima BD, which is in the insurance space, Amartaka, which is for banking products. You're able to compare different financial products based on your own data, right? That's where technology is adding genuine value to the customer. Another key element is a marketplace really works well when it's fragmented on both sides. Both the demand side is highly fragmented. You've got a lot of different customers, and then you've got the supply side that's also highly fragmented. If a supplier base is quite concentrated, then it makes it very difficult for a new entrant, and particularly an e-commerce or a marketplace player, to come in. So I'll use one example. Shomoy is one company we're working with. So they're trying to connect, the whole factories with different MRO vendors. These are maintenance, repair, and operation supplies, the sort of things you need on a recurring basis. Paper, office supplies, etc. And what they've seen is that in the market, there's 40,000 factories in the country, but then there's 20,000 of these MRO vendors. So it's quite an interesting opportunity for someone like Shomoy to kind of come in between the two sides, right? I think this is also important to kind of talk about quality as well. So with a lot of healthcare or education type marketplaces or startups, the challenge is for the highest quality sort of supply, whether it's doctors or teachers, they already have enough demand. So the question is, how do you convince them to kind of get on your platform, right? Another important piece is kind of onboarding friction. So I think Foodpanda is a great example. Foodpanda versus Patao, maybe on the food side. So having a lot of high friction or a lot of transaction costs related to signing up, particularly on the supply side, in the long run, that's good for you because if you can figure it out, then it's harder for other people to figure out. But in the short term, it means you have to do a lot of work and you have to invest a lot of time and effort to be able to build your supply base, right? So that's exactly what Foodpanda did in the beginning in 2012, 2013, and 14. They were going around to different suppliers, restaurants, trying to get them to sign up, signing contracts with them. But then fast forward to 16, 18, when Patao Food came around, they kind of went around that whole concept. The idea of food delivery, Foodpanda already introduced. So what they did was they were just kind of, literally copying and uploading menus of restaurants and providing, and that was the value proposition to their customers, right? On the other side, and I'm also reminded of Uber. So, they talked about how in the beginning, a lot of their drivers in Bangladesh actually did not know how to use a smartphone. So they had to teach people how to use smartphones. But then they built that relationship between Uber and and their rider base.
Market size and expansion, this is another one. So, having a large market by itself is not that attractive. The key question is, are you expanding the market, right, through new suppliers and buyers? So I'll use one example. So Chaya is a new platform that I'm kind of watching and working with. What they do is they want to work with owners of different spaces, whether it's, resorts or office space that haven't really thought about monetizing that space before, but maybe right now, particularly during COVID, it's kind of being unused. So they're onboarding these types of new, very attractive spaces, and then connecting them with people who would like to have events for maybe 1 hour or 2 hours, for example, right? So they're expanding the market on both sides. They're not just trying to go for the existing event management market. Frequency is also important. And in particular, it's about how you kind of structure your value proposition. Your bullseye customer is the supplier demand. Ultimately, the customer that you really optimize your model for is the one that has the highest frequency and highest intensity problems, right? So this is true for car and real estate marketplaces, for example. The demand side, buys these products once every 5 years, once every 10, 15 years if it's housing. But the supply side, dealers and owners of this inventory, they sell these things every day. So you have to optimize for them because they're the ones who will ultimately pay for your platform. This is also part of the reason probably that Sheba has pivoted, or not necessarily pivoted, but they introduced platforms like S Manager, because while someone like me might clean their house once a week through something like Sheba, the cleaner itself will need to do the job a few times every day. And so you have to optimize, they're trying to create products that serve them and try to charge them as well, right? Payment flow, this is quite important, right? If you don't control the payment flow, it's much easier to extract your commission if you control the payment flow. It's much harder if you have to do it on the back end after the transaction has already happened, and that opens up opportunities for disintermediation, right? And so then you're seen as more of a tax by both sides. Both sides want to kind of avoid you. So one example I would use, Dr. Koi is a platform that we invested in. So what they've done during COVID is they become an appointment management platform for doctors in their network who are also using their prescription software. And so, Dr. Koi is taking the money from patients. They're taking their, cut, and then they're giving it to doctors. And doctors are quite happy because Dr. Koi is bringing the patients, they're managing the whole process and making sure that the payments are happening. So they don't have to worry about any of that, right? They can just go on and do the telemedicine piece. So that it's important, if you can't control the payment, it makes your business model much more unattractive. Network effects. I think this is also probably the most important is, does your value proposition get better with each incremental user? So I'll use the example of just Bangladesh Angels, right? We're a network and we have elements of network effects because it's been proven that, the more members we sign up, the more deals we do and the bigger size deals that we do. And if we do that, then more and more startups will want to work with us and the better quality startups will work with us, which is only better for both the existing users or Bangladesh Angels, the members, who sign up, but also future members as well. I'll just talk very quickly about metrics. So GMV is the one that most founders use. It's an important North Star metric, but it's not the end all be all because it's about the quality of your GMV as well, right? So part of that is your take rate or net revenue. How much of that GMV can you actually retain or earn as part of the transaction? And beyond that is your retention, right? And it's particularly related to cohorts, is on a month-to-month basis or over a year-to-year basis or a quarter-to-quarter basis, how much of your revenue is actually recurring from existing users? That's the biggest kind of test of your stickiness and effectiveness as a model, right? Is when your customers keep coming back and keep paying for your platform and access to your platform. Utilization rate, this is important and it's related to the take rate. So the higher utilization on the supply side, or the higher kind of proportion of the supply side's overall revenue that you account for, the more you can control them and the higher you can actually take in terms of the take rate, right? A few others, search fill rate. So how fast does it take? Or how often when people are searching for something on your platform, how often that is being fulfilled by an actual transaction. Time to fill, how fast those transactions are happening. The shorter it takes to fulfill an order or a search, there means more transactions and more liquidity, which is what you want. Acquisition costs are both important as well, both on the supply side and on the demand side. And there should be an element of virality to your platform, right? So people, rather than just always paying for acquisition by marketing, because somebody can always come in with more marketing expenses, right? They could always raise more money to do more marketing and try to crush you. If there's an element of people referring
your platform either on the supply side or demand side, your marketing expenses go down, your acquisition costs are low, and that makes it quite effective. Unit economics, I think not enough founders think about this, is your take rate, your net revenue, on a per transaction basis, sufficient enough to cover the transaction cost, particularly say if you're taking care of logistics, quality assurance, all those kinds of things. And then lifetime value. A lot of founders kind of equate lifetime value as, my customers will stay with me for this long, and this is how much they'll spend per transaction. And then, that's more of a projection. That's not actually the lifetime value. Your lifetime value should be based on actuals, right? And it should also account for things like customer churn and acquisition costs. And you should measure that over time. The last kind of suggestion I would say, when founders start, and particularly when I deal with early stage founders with marketplace-based models, is they want to boil the ocean. They want to do many different things all at the same time. And what I would say is start small. Pick a very small specific problem for a very specific customer base where you can win. And then over time, you go into adjacent markets and categories, right? There's a tendency to want to do everything. There's a tendency to think that a one-stop shop model equates to a strong value proposition. But it's very rare that a customer will say, well, finally, I could get all of my baby supplies in one place, so I'm only going to buy from this place from now on. It's maybe they'll buy one or two products to begin with. They'll assess the experience. And then based on that trust, they could start ordering other things, right? So, if a customer tells you that I'm only going to buy when you have an expanded array of products, I would be a little bit skeptical unless they're already a paying customer. And I would also say that, don't go for horizontal expansion right away, particularly if your supply base is not fungible. What I mean by that is, for example, if you're a services marketplace and every time you introduce a new service, that means you have to create a new supply base, right? A plumber does not become an electrician. An electrician does not become a cleaner. That makes it very difficult for you to kind of manage that, and that adds to costs as well. And so, but compared to say a real estate marketplace, right? So theoretically, a restaurant space can also become a meeting space. That's a little bit easier. So just think about the fungibility of your supply when you think about expansion across horizontal categories. And lastly, what I would also say is, customers, when they go through your marketplace, they're not just buying a product. What you sell is important, but it's also important to think about how you sell it. What sort of, the policies by which you qualify vendors and products is just as important, because that becomes part of the overall value proposition, right? Lastly, I think, for the panel, and, something's worth discussing, and I know there's a lot of, great people in the room, how do you scale up marketplace models, right? So going beyond the seed stage to Series A and B and such. Different mechanisms and platforms to support marketplace entrepreneurs. I think eCab is a very good platform to do that. And, it's important to talk about what sort of support that eCab provides to marketplace entrepreneurs. And then also, the overall kind of investment appetite and criteria, particularly during COVID, in marketplace-based models. But thank you so much for having me. And thank you so much for listening to my keynote. থ্যাংক ইউ ভেরি মাচ নির্জর ভাই, আপনার পুরো প্রেজেন্টেশনটা ইজ ভেরি মাচ ক্লিয়ার, এবং আমরা কিছু স্পেসিফিক নোটস পেয়েছি যে জিনিসটা একটি নিউলি স্টার্টআপস যারা ই কমার্স মার্কেটে এন্ট্রি করতে চায় এবং ই কমার্স মার্কেটের মধ্যে তার জার্নিটা স্টার্ট করতে চায়, দেয়ার আর সাম স্পেসিফিক পয়েন্টস। আমি যদি সেই জায়গাটা থেকে একটু রিকল করি, দ্য মোস্ট পয়েন্ট আই লাইক দ্য স্পেসিফিকেশন। আমরা দেখছি যে এখনো আমাদের ইন্ডাস্ট্রিতে, অ্যাজ বিইং ফ্রম দ্য ই ক্যাব, আমরা দেখছি যে যত নিউ স্টার্টআপস এন্ড এন্টারপ্রেনার্সরা আসছে আমাদের কাছে, মোর এন্ড মোর সিমিলারলি জাস্ট ফলোইং দ্য সেম ট্রেন্ড, যে ইয়েস আই উইল মেক এ মাল্টি ভেন্ডর মার্কেটপ্লেস যেখানে হাজার হাজার লাখ লাখ প্রোডাক্ট থাকবে। সো এই স্পেসিফিক জায়গাগুলোতে অনেক কনফিউশন থাকার কারণে দেখা যায় যে হিউজ পরিমাণ একটা এন্টারপ্রেনার্সরা তারা কিন্তু প্রাইমারি স্টেজেই ঝরে পড়ছে, বা ইন ডিফারেন্ট স্টেজ দে got kicked off from the market. So it was very specific suggestions from your keynote যে প্রত্যেকের একটি স্পেসিফিক নোটে এবং কিছু স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে কাজ করা উচিত ইনিশিয়াল লেভেলে, তারপর সেই স্কেল আপ করে আস্তে আস্তে তার সার্ভিস ক্যাটাগরিজ গুলো বাড়াতে পারে। সেই পয়েন্ট আসলে অনেক বেশি জরুরি ছিল, এবং অন্যান্য যে পয়েন্টগুলো আসলে খুব জায়গাগুলো এসেছে, আমি জাস্ট 2-3 পয়েন্টসটা যদি এখানে অ্যাড করি। নাম্বার 1 হচ্ছে যে মার্কেটটাকে নিয়ে কাজ করছে সেটা মার্কেট সাইজটাকে হাইলি মাথায় রাখা, যে এটা মার্কেট সাইজটা কতটুকু স্কেলেবল এন্ড ফ্রিকোয়েন্সিটাকে মেইনটেইন করা। এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টেকনোলজিক্যাল অ্যাডাপশন, অর্থাৎ আমি কত নিউ টেকনোলজি গুলো অ্যাডপ্ট করতে পারছি ইন মাই লজিস্টিক সিস্টেমস, ইন মাই অর্ডার প্রসেস, ইন মাই কাস্টমার এক্সপিরিয়েন্স। অটোমেটিকলি কিন্তু সেই জিনিসটা আসলে
আমার নেক্সট পজিশনটাকে ঠিক করে দিবে। সিমিলারলি ইউ হ্যাভ সাম অবজারভেশনস অ্যাজ কোয়েশ্চেনস অ্যাজ ওয়েল, যে দ্য ইন্ডাস্ট্রি ট্রেড বডি ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইক্যাট কিভাবে এই নিউলি মার্কেট প্লেস মডেল স্টার্টআপদেরকে এনকারেজ করতে পারে তাদের প্রসেসগুলো, যেটা আমরা পরবর্তীতে আমাদের বিভিন্ন স্পিকারদের থেকে নিয়ে যাব। বাট আপনার পয়েন্টে আরেকটা চমৎকার জায়গা চলে এসেছিল, সেটা হচ্ছে যে আমাদের স্টার্টআপ যারা আছেন বা নিউলি এন্টারপ্রেনার, তাদের কিন্তু একদম ইনিশিয়াল লেভেল থেকেই প্রয়োজন তাদের একটা ওয়েল ডেপথ নলেজ নিয়ে আগানো, এবং সেইখানে তাদেরকে মার্কেট সম্পর্কে জানা এবং ন্যাশনালি এবং রুরাল ই কমার্স পর্যন্ত তাদের একটা অ্যাডপ্টেশন থাকা। সেই জিনিসটি নিয়ে আসলে আমি মোর এন্ড মোর লাইক কথা বলতে চাচ্ছিলাম, এবং আমি এই জন্য এই মুহূর্তে আমি একটু কথা বলার জন্য অনুরোধ করব আমাদের ওয়ান অফ দ্য স্পিকার্স টুডে। ঢাকা ইউনিভার্সিটি থেকে উনি আছেন। ঢাকা ইউনিভার্সিটিতে একটি এন্টারপ্রেনারশিপ সেন্টার এস্টাবলিশ করা হয়েছে, যেটার নাম হচ্ছে ইনোভেশন ক্রিয়েটিভিটি অ্যান্ড এন্টারপ্রেনারশিপ সেন্টার। তো উনার সেটার এক্সিকিউটিভ ডিরেক্টর রাশিদুর রহমান স্যার আমাদের সাথে আছেন। উনি ব্যক্তিগতভাবেও আমার স্যার। সো স্যারকে অনুরোধ করব একটু স্পেসিফিক নোটে যে ইন দ্য ই-কমার্স মডেল অ্যান্ড দ্য এন্টারপ্রেনারশিপ ইকোসিস্টেমে আসলে ন্যাশনালি আসলে একজন এন্টারপ্রেনার কিভাবে রিচ করতে পারে, এবং ইন বিইং দ্য সেন্টার অফ দ্য অল থিংস, যেহেতু আপনি ঢাকা ইউনিভার্সিটিতে খুব চমৎকার একটি উদ্যোগ নিয়ে কাজ করছেন, আই সেন্টার নিয়ে, যার ন্যাশনালি এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট নিয়ে একাডেমিক ভাবে কাজ করে যাচ্ছে। তো সেটার গ্রোথ সম্পর্কে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাবো। এরপরে আমি হয়তো নেক্সট কোশ্চেন আসবো। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ আসিফ আহনাফ, এবং থ্যাংক ইউ ভেরি মাচ, এবং নির্ঝরকে মানে স্পেশালি থ্যাংক ইউ যে দ্য ওয়ে হি হ্যাজ বিন প্রেজেন্টেড কমপ্লিটলি it represents the Bangladesh, এবং ভালো লাগছিল যে when you were giving the examples, it was kind of like a hope and an aspiration for me. একটা পরিচয় আমাকে যেটা আসিফ শেয়ার করলো যে I teach and I try to always teach on local stories. So আমি অ্যাপেক্স কে হাইলাইট করতে অনেক কমফোর্ট ফিল করি দেন ফেসবুক। I understand that is important, but at the same time এন্টারপ্রেনারশিপে যখন কান্ট্রি লেভেলে কাজ করি তখন আমরা ওই ইগো, প্রাইড এন্ড ওগুলা অনেক সময় কাজ করে, that drives us for the next. So things this session is about startups, এবং Asif is a proud alum, current student as well as a very important member of Dhaka University. আর তো সেজন্য আমি আসিফকে ধন্যবাদ জানাচ্ছি, এবং পুরো আইসিটি মন্ত্রণালয় আমাদের মুজিব ভাই এখানে আছেন, সাথে সাথে আইসিটি মন্ত্রণালয় থেকে সবাই যারা এরকম একটা উদ্যোগ নিয়েছেন যে করোনা কালে আমরা যখন মানে we are struggling with to cope up with our life, and then you guys are coming up with a solution, hey, don't sleep, so let's work on it, and let's work on the very important issues, কারণ করোনা হয়তো দুদিন পর থাকবে না, but we cannot wait for the next phase. সো ওইটার জায়গায় আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এত সুন্দর একটা আলোচনা করেছেন। আমি ইনফ্যাক্ট এখনো অফিসেই আছি, আমরা একটা কাজ করছি ইউএন এর সাথে, তো আমি হয়তো কিছুটা ছোট্ট করে শেয়ার করবো যে অভিজ্ঞতাটা এক মিনিটে, যে কিভাবে হাউ উই ক্যান অ্যাড ভ্যালু। বাট সো আমাকে ইনভাইট করার জন্য তো অবশ্যই ধন্যবাদ, এবং আমি যদি কিনোটের পরপর যখন একটা কথা আসে, কথা বলতে হয় অবভিয়াসলি, মানে এত সুন্দর করে এত থটফুলি বলেছে, কমেন্ট করার থেকে বরঞ্চ হয়তো মানে এটাকে টেক ইট টু দ্য নেক্সট লেভেল বলাটাই হচ্ছে আমার ভালো লাগছে। যেমন ফ্রম এস ম্যানেজার টু আপনি যত ছোট ছোট লোকাল এক্সাম্পল গুলো বলেছেন, মেবি দে আর নট লাইক দ্যাট বিগ ইয়েট, বাট দ্যাটস এ গুড স্টার্টিং পয়েন্ট। এখানে আপনি এক্সপিরিয়েন্সের কথা বলছেন, আমি ফ্র্যাগমেন্টেশনটা যখন আপনি বললেন, এটা আই রিয়েলি লাইক দ্য পয়েন্ট, বিকজ আই থিঙ্ক পুরো এন্টায়ার স্টার্টআপ অফ বাংলাদেশ আপনি দেখবেন যে গ্লোবালিতে স্টার্টআপটা একটা কনসলিডেটেড ইন্ডাস্ট্রিকেও ফ্র্যাগমেন্ট করে দিচ্ছে, এবং আমাদের দেশে যখন এই ইন্ডাস্ট্রিগুলো গ্রো হচ্ছে, যদিও ঢাকা বা ডিভিশন কেন্দ্রিক হচ্ছে আস্তে আস্তে, বাট এটার একটা ইফেক্ট হবে আস্তে আস্তে। তার মানে কি হচ্ছে যে আমাদের যে 16 কোটি মানুষের যে জায়গাটা, সেই জায়গাটায় কিন্তু ফ্র্যাগমেন্টেশনের একটা বড় স্কোপ হচ্ছে, এবং এটা আর্লি স্টেজ, বাট আমার মনে হচ্ছে যে এটা একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট দ্যাট নির্ঝর হ্যাজ হাইলাইটেড। আমি নেটওয়ার্ক ইফেক্টের কথা বলছে, এবং নেটওয়ার্ক ইফেক্টটা আমার কাছে অন্যান্য জিনিস আমি সবগুলো পয়েন্ট হাইলাইট করতে গেলে সম্ভব না, বাট নেটওয়ার্ক ইফেক্টটা যেটা বললেন আমার মনে হয় যে এটা আসিফও একটু টাচ করলেন, যে ইকেএফ কাজ করছে, নির্ঝর মানে ইনভেস্টমেন্ট নেটওয়ার্ক কাজ করছে, ঢাকা ইউনিভার্সিটি কাজ করছে, আইসিটি মন্ত্রণালয় কাজ করছে। আমি যদি ন্যাশনাল অ্যাঙ্গেল থেকে বলি, হোয়াট উই নিড ইজ এ কানেকশন অফ অল অফ আস টুগেদার।
দ্যাট এটা যদি আমাদের লেভেলে কানেকশনটা হয়, অটোমেটিকলি স্টার্টআপরা উইল গেট এন হোপ। ঢাকা ইউনিভার্সিটি থেকে তার কি এক্সপেকটেশন আছে, আইসিটি মন্ত্রণালয় থেকে তার কি এক্সপেকটেশন আছে, এই জায়গাগুলোতে আমরা যদি কাজ করতে পারি আমার মনে হয় একটা ওয়ে ফরওয়ার্ড হতে পারে। পলিসি মেকার হিসেবে তো মজিব ভাইরা আছেনই। সো আমি ছোট্ট করে যে আমার কাছে যে প্রশ্নটা ছিল তার আগে আমি জাস্ট একটা কথা বলতে চাই যে বাংলাদেশে না গ্লোবালি এখন কোভিড সিচুয়েশনে যেভাবে আসছে, যে আমরা কোভিড নিয়ে কথা বলছিলাম, বা তার আগে কিন্তু আমরা কথা বলছিলাম 4IR নিয়ে। আমি জানি না সায়েন্টিফিক্যালি এটা এখনো কতটুকু প্রুভেন হচ্ছে, এটা একটা রিসার্চ করা যেতে পারে যে কোভিড এর কারণে তো 4IR এর অ্যাডপশন, টেকনোলজির অ্যাডপশন অনেক হাই হয়ে গেছে, কিন্তু এটার কি আলোচনাটা কি এখন কমে যাচ্ছে কিনা, মানে 4IR ইজ 4IR বিকাম এ নেসেসিটি নাও। সো এখন 4IR অনেক বিগ টার্ম, সেটার সাথে এখন টেকনোলজি বা এগুলাতে আসবে। সো তার মানে গ্লোবাল ট্রেন্ড বা গ্লোবাল সিচুয়েশনে করোনা এবং অন্যান্য জায়গায় আমরা ওয়্যার ডু উই স্ট্যান্ড। তো আমার কাছে মনে হয়েছে উই আর গোয়িং গুড, বাট উই আর এজ এ ভেরি আর্লি স্টেজ অফ টেকনোলজি অ্যাডাপশন, আমরা ভালো করছি। যেটা আপনি আসিফ জিজ্ঞেস করছিলেন যে হাউ ক্যান উই টেক ইট টু দ্য নেক্সট লেভেল অ্যাজ এন এডুকেশন, তো ঢাকা ইউনিভার্সিটি মানে ইউ নো ইটস দি লার্জেস্ট as well as the oldest university. We are going to celebrate our 100 years in next year, so where the country will be celebrating the 50 years. So it has this legacy of bureaucratic to politics to এডুকেশন। তো ওই জায়গায় এই সেন্টারটার একটা ইউনিক বৈশিষ্ট্য আছে, 19 জন বোর্ড মেম্বার আছে, তার ভিতরে 7 জন কিন্তু সরকারের একেবারে উচ্চপদস্থ সরকারি যারা মন্ত্রণালয়ের সচিব মানে অ্যাডিশনাল সেক্রেটারি লেভেলে আছেন। সো ফ্রম ডিফারেন্ট মিনিস্ট্রিজ আছে, বাংলাদেশ ব্যাংক থেকে আছে, বোর্ড প্রাইম প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও আছেন, আবার 4টা চেম্বার অফ কমার্স থেকেও এসেছে। তো উদ্দেশ্য হচ্ছে এই যে ইন্ডাস্ট্রি, একাডেমিয়া এন্ড গভর্নমেন্টের একটা কোলাবোরেটিভ এনভায়রনমেন্ট, এই হুইলটা রান করা। সেই হুইলের রান কাজ করতে যে আমরা রিসেন্ট আমাদের ফার্স্ট একটা প্রজেক্ট শুরু করেছি ইউএন এর সাথে। তো এটা আমাদের খুবই ছোট একটা পাইলট স্কেজ, যেটা আমরা চেষ্টা করছি 64টা জেলার আমরা ইনফরমেশন কালেক্ট করছি, যে সিএসএমই সেক্টর, যে কটেজ, মাইক্রো, স্মল এন্ড মিডিয়াম। তো এই জায়গায় যখন আমরা কাজ করতে যে দেখলাম যে আসলে এই যে এই ডিজিটাল বা ই কমার্সের যে জায়গাটা, আমরা এখনো কিন্তু মেন্টরশিপ হচ্ছে। তো অনেকে অনেক দিন ধরে কাজ করছে, বাট তারা না আসলে জানি না যে হোয়াট ইজ ই কমার্স। হ্যাঁ, সো এই যে আপনি লোকাল লেভেলে আপনি চাঁপাইনবাবগঞ্জের একজনের সাথে কথা হলো, অসাধারণ বড় শাড়ি বিক্রেতা, হয়তো ইনোভেশন ড্রিভেন এন্টারপ্রেনার না, বাট দে আর রিয়েলি দ্য এন্টারপ্রেনার্স। তো এই যে এই অ্যাক্রস বাংলাদেশের যে একটা অ্যাসপেক্ট অফ যে এন্টারপ্রেনিয়ার, এটা আমার জন্য অ্যাজ এ একাডেমিক এটা আমার জন্য একটা অসাধারণ লার্নিং, যে 64 জেলার 64টা পার্সপেক্টিভ অফ এন্টারপ্রেনারশিপ। তো নতুন যারা এখানে নির্ঝরের লাস্ট স্লাইডে আলোচনা করছিল যে হাউ টু টেক ইট টু দ্য নেক্সট লেভেল, এবং তো ওই যে ওই নতুন যারা আসবেন, আমাদের মনে করবো যে কয়েকটা তো স্পেসিফিক পয়েন্ট থাকবে, বাট আমি এই জায়গাটাকে প্রথমে হাইলাইট করার চেষ্টা করব যে আপনারা ওই পুরো বাংলাদেশকে চিন্তা করেন এন্ড দেন থিঙ্ক অ্যাবাউট এ টেকনোলজি। কারণ আপনি যখনই বিচহেড মার্কেট থেকে স্কেল আপে, ফলো আপে যাবেন, তখন কিন্তু ইট রিকোয়ার্স দ্যাট আপনার টেকনোলজিটা শুধু আপনি একটা অসাধারণ সফিস্টিকেটেড টেকনোলজি অ্যাডপ্ট করলেন, বাট এটা নেক্সট লেভেলে আদৌ অন্যরা অ্যাডপ্ট করতে পারবে কিনা সেটা। সো আমি প্রথম বিষয়টা বলবো যে অ্যাসেস দ্য টেকনোলজি, assess the entire district level over if entire district যদি নাও হয়, আপনার ফলোয়ার মার্কেটস গুলা কি সেটা আপনি খেয়াল করবেন, নিউ স্টার্টআপদের জন্য বলছি। তো আমি আমার এখানে আমি আর বেশিক্ষণ সময় নেব না, পরে হয়তো আমি আবার আসবো, বাট আমি মানে নিউ এবং ইমার্জিং এন্টারপ্রেনারদের জন্য, স্পেশালি স্টার্টআপের ক্ষেত্রে যারা আছেন, আমি প্রথম প্রশ্ন আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে থিঙ্ক বাংলাদেশ ফার্স্ট and then think your product as well, মানে don't just confine into one। তো তারপরে যেমন এখন ই কমার্সের যে কিছু বিষয় আসতেছে, যে কাস্টমার সার্ভিসের কথা, কোয়ালিটির কথা, রিলায়েবিলিটির কথা, এগুলো নিয়ে ইস্যুজ আসতেছে, বিভিন্ন ইস্যুতে আছে এখন, সবগুলোই আমাদের জন্য ফার্স্ট মুভার এক্সপিরিয়েন্স। তো অবভিয়াসলি কিছু মিস্টেক হবে, বাট এই জায়গাটায় আমি বলবো যে স্টার্টআপদের জন্য ডোন্ট রিপিট দ্য মিস্টেক, but and convey the message to the customer যে hey, this is new for us as well, we are trying to improve ourselves। এবং আমার মনে হয় একটা কাস্টমারের কাছে সফিস্টিকেটলি সুন্দর করে বুঝাতে পারলে যে আমি তো জানি যে এটা নতুন করে করছে, আমি এখন সব খাবার বাসায় অনলাইনে অর্ডার দিচ্ছি, আগে তো কখনো
দেইনি, আমি কিন্তু মেনে নিতে রাজি হব যে উনি একটু ভুল করবে, কিন্তু আমি এটা মানবো না যে একই ভুল উনি দ্বিতীয়বার করবে। তো এই জায়গাটায় আমার মনে হয় স্টার্টআপদের একটু বিষয় আছে যে রেসপন্ড টু মার্কেটটা কিভাবে করতে হবে। থার্ড, এবং যেটা বলে আমি শেষ করব, যে এখন অন্টারপ্রেনারশিপের মানে এক সময় যেভাবে স্টার্ট করেছিল যে শুরু করলেই সাকসেস হওয়া যায়, এখন মনে হয় বাংলাদেশের ডাইনামিক্সটা কম্পিটিশনটা অন্যরকম হয়ে গেছে। সো আপনি মার্কেটে নেমে তারপরে শিখবেন, এই সুযোগটা মনে হয় আর এখন পাওয়া যাবে না। বরঞ্চ আমি ইউটা একটু আগে নিঝর বলছিলেন যে বিভিন্ন পয়েন্টস গুলো কম্পিটিশন করেন, মানে আপনার জন্য সময় অফুরন্ত, বাংলাদেশ চলে যাবে না, 16 কোটি মানুষ, ডিমান্ড বাড়বে। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ টু ফাইন্ড আউট ইউর নিশ, ফাইন্ড আউট ইউর কোর প্রোডাক্ট এন্ড দেন ডেলিভার ইট। সো খুব তাড়াতাড়ি রেসপন্ড না করার থেকে আমার কাছে মনে হয় ইনফর্মড হয়ে, প্রিপেয়ার্ড হয়ে নামাটা উচিত হবে। এবং আমি যদি কোনোভাবে সুযোগ থাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নেটওয়ার্ক হয়ে থেকে, সেখানে আপনাদের সবার সাথে ভবিষ্যতে কাজ করার জন্য লুক ফরওয়ার্ড। সো এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আমি ওখানে রেসপন্ড করবো। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। স্যার আপনি একদম স্পেসিফিক যে নোটটা আসলে আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সেটা হচ্ছে এইটাই, যে আমরা ন্যাশনাল লেভেলে যদি ই কমার্সকে এক্সপান্ড না করতে পারি এবং ফাইনালি দ্য রুরাল কানেক্টিভিটি যদি আসলে সেই জায়গাটা নিয়ে আসতে না পারি, তাহলে কিন্তু আমি আমার সেই মার্কেট সাইজটাকে এক্সপ্লোর করবো না, যেটা কি নোট থেকেও কিন্তু সেম লাইনটাই এসেছিল যে মার্কেট সাইজটাকে ডিফাইন করা। সো আমরা যদি দেখছি যে একটা পটেনশিয়াল আনট্যাপ মার্কেট কিন্তু এখনো আমাদের পড়ে আছে, এবং এটা বোথ এন্ডে একটা মার্কেট প্লেস মডেল থেকে রুরাল লেভেল পর্যন্ত এন্ট্রি, এবং বোথ এন্ডে রুরালে আমাদের যে নিশ প্রোডাক্ট লাইন আপ গুলো রয়েছে, যেটাকে আমরা নট অনলি বাংলাদেশে, আমরা বাংলাদেশের বাইরেও গ্লোবালি স্কেল আপ করতে পারবো। সেই গ্লোবাল স্কেল আপের জন্যও কিন্তু আমাকে রুরাল ই কমার্সকে ডেভেলপ করতে হবে। অ্যান্ড উই আর ভেরি মাচ থ্যাঙ্কফুল দ্যাট ইউএনডিপির সাথে মিলে আইসেন্টার যে রিভাইভ প্রজেক্টটি প্রাইমারি করছে, সো দ্যাট ওয়াজ ভেরি মাচ গ্লোরিফাইড। আমরা যা আশা করছি এটা ন্যাশনাল লেভেলে অনেক ইম্প্যাক্ট রাখবে এবং আমরা নিউলি এন্টারপ্রেনারদেরকে এই মার্কেট থেকে উঠায় নিয়ে আসতে পারবো। তো সিমিলারলি আসলে আমি যদি সেম, থ্যাংক ইউ স্যার, আমরা একটু পরের যেই নোটটা সেম পাঞ্চেই যদি আসলে বলতে চাই যে এই স্টার্টআপ গুলো আসলে যখন আমরা দেখছি এন্টারিং দ্য ই কমার্স মার্কেট, তারা অনেক সময় কমনলি একটা প্র্যাকটিসে থাকে যে দে গট এ লেক অফ ফান্ড। তাদের কাছে সবসময় মনে হয় যে আমার অনেক চমৎকার আইডিয়া রয়েছে, আমি ই কমার্সে অনেক কিছু করতে পারবো, বাট আমি প্রপার ওয়েতে ফান্ডিং ম্যানেজমেন্টটা করতে পারছি না। অনেক ক্ষেত্রে যে জিনিসটা আবার সিমিলারলি যেই অ্যাপ্রোচটা থাকে, অনেক ক্ষেত্রে রিপিটেডলি অ্যাপ্রোচটা এরকম হয় যে ভেরি আর্লি স্টেজে কিছু ইনভেস্টমেন্ট উঠানোর কারণে পরবর্তীতে দেখা যায় তার ডিসিশন মেকিং পাওয়ারটা অনেক ক্ষেত্রে চলে যায়। তখনও দেখা যায় যে উইথ দ্য প্ল্যান একটা স্টার্টআপের যে ভিশনটা ছিল সেখান থেকে অনেক বেশি হচ্ছে সে সেই জায়গা থেকে ডেভিয়েশন চলে আসে। সো এই পয়েন্টগুলোতেই আসলে যদি আমি একটু কথা বলার জন্য এই নোটটাতে আমি একটু অনুরোধ করব। আমাদের মাঝে রয়েছেন আবিষ্কার ক্যাপিটাল, ইটস এ ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম। সো সেইটার কান্ট্রি ম্যানেজার নাজমুল করিম। সো আমি একটু নাজমুল করিম ভাইকে ক্যাচ করব যে আপনি একটু এই অ্যাড্রেসিং পয়েন্ট, যে হাউ দ্য স্টার্টআপস এন্ড ইন ই কমার্স বলি বা যারা মার্কেটে কাজ করছেন তাদের ইনভেস্টমেন্ট রাইজের জন্য কি কি ডিলিজেন্স মেনটেন করা উচিত, বা আসলেই কি তাকে ইনভেস্টমেন্ট রাইজ করা উচিত কিনা। ওকে, নাজমুল ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? ওকে, আমরা না হলে নাজমুল ভাইয়ের কাছে আবার আসছি একটু পরে। এর মাঝে আমি একটু আরেকবার যাব একটু আমাদের মাঝে, যেহেতু ইন দা জি, নাজমুল ভাই কি এসেছেন? Hello, can you hear me? জি জি জি, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। Okay, so I got your question. So sorry, I mean, there's a network glitch. So before I start, let me give an overview on Avishkar. So Avishkar একটা regional venture capital firm, আমাদের India, Southeast Asia এবং আফ্রিকাতে প্রেজেন্স আছে. We had been investing for last 20 years. We are a typical VC, but we also have an angle that we want to see social impact through our investments while being commercially oriented. So এখন আমি I had been in this sphere, মানে private equity and venture capital for last 8 years in 2 firms focused on Bangladesh. এছাড়াও আমি মিয়ানমার মার্কেট কভার করেছি, এবং আমি যে ফান্ডটাতে কাজ করি that invests across Southeast Asia, that means it invests in Indonesia, Sri Lanka, and also we had been following markets like Myanmar. তো আমি যদি দেখি মিয়ানমারে মানে পপুলেশন বলি, ইকোনমি সাইজ বলি, হ্যাঁ,
কোয়ালিটি অফ হিউম্যান রিসোর্সেস, কোয়ালিটি অফ অন্টারপ্রেনারশিপ যদি দেখি, সেই তুলনায় বাংলাদেশে আমরা কিন্তু বেশ এগিয়ে আছি এখনো। হ্যাঁ, কিন্তু মানে অপরচুনিটি সেট যদি বলি, কিন্তু আমরা যেখানে পিছিয়ে আছি সেটা হলো ফান্ড রেজিং এ। মিয়ানমারে বাংলাদেশের চাইতে 3-4 গুণ বেশি ড্রাই পাউডার আছে, অর্থাৎ এভেলেবল ইনভেস্টমেন্ট আছে যেটা এখনো কোনো জায়গাতে কমিট করা হয়নি। হ্যাঁ, মিয়ানমারে দেখা যাচ্ছে যে মানে খুব আর্লি স্টেজের স্টার্ট আপরা ফান্ডেড হচ্ছে, দে আর কমান্ডিং গুড ভ্যালুয়েশনস। তো এখানে ডিফারেন্সটা কোথায়? ইটস আ নেইবারিং কান্ট্রি যেখানে অনেক ধরনের মানে দে আর অ্যাট্রাক্টিং আ লট অফ নেগেটিভ পিআর ডিউ টু দ্য পলিটিক্যাল ইস্যুস, তারপরও দে আর গেটিং আ লট অফ মাইলেজ ইন টার্মস অফ স্টার্ট আপ ইনভেস্টমেন্ট। তো আমি যেটাকে হাইলাইট করব যে এখানে আসলে উই নিড টু ডেভেলপ নলেজ বেস ইকোসিস্টেম, রাইট? লোকজনকে মানে স্টার্টআপ ফাউন্ডারদেরকে অবভিয়াসলি দে নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট মার্কেট দে আর ট্রাইং টু ডিসরাপ্ট। হ্যাঁ, তাদের প্রথমে যদি তারা ফান্ডিং পেতে চায়, সো এখানে আমি যদি স্টার্টআপ বলি, স্টার্টআপ তো আর অফ ডিফারেন্ট সাইজেস, ডিফারেন্ট ভিন্টেজেস। সো শপ আপের জন্য যে জিনিসটা অ্যাপ্লিকেবল সেইটা আর্লি স্টেজের একটা স্টার্টআপের বা আইডিয়া স্টেজের একটা স্টার্টআপের জন্য অ্যাপ্লিকেবল না। সো আমি যদি বলি যে একদম আর্লি স্টেজের স্টার্টআপের জন্য কি অ্যাপ্লিকেবল, আর্লি স্টেজের স্টার্টআপকে বোঝা দরকার তারা লার্জ ইনাফ প্রবলেম সলভ করতেছে কিনা। মানে একজন ইনভেস্টমেন্ট রেডিনেসের জন্য সবচেয়ে বড় জিনিস হলো ওয়েদার দ্য প্রবলেম ইজ লার্জ ইনাফ। আমি এক্সাম্পল দিই, যদিও ঢাকার পপুলেশন 20 মিলিয়ন, কিন্তু ঢাকা বাংলাদেশের 50% জিডিপি কভার করে। সো এখন কেউ যদি স্টার্ট আপ শুরু করে, মানে আমি অনেক সময় কোশ্চেন পাই যে আচ্ছা ইউ হ্যাভ ইনভেস্টেড ইন সিন্দাবাদ.com, রাইট? ইটস আ B2B মার্কেটপ্লেস, B2B প্ল্যাটফর্ম। ইটস নট আ মার্কেটপ্লেস, ইনভেন্টরি লেড মডেল। এখন আমরা যদি সিন্দাবাদের মতো আরেকটা রংপুরে করি, উড ইউ ইনভেস্ট ইন মি? তো আমি তাদেরকে বলতে হয়, মানে I try to patronize and encourage them, কিন্তু তাদেরকে বলতে হয় যে look, as a VC I need to maximize my return. আমার অবজেক্টিভ হলো আমি 10টা কোম্পানিতে ইনভেস্ট করব, তার কয়েকটা ফেল করবে, রাইট? আই এম ট্রাইং টু এক্সপ্লেইন VC মাইন্ডসেট। এবং যেহেতু তার বেশ কয়েকটা একদম ফেল করবে, ইট উইল নট রিটার্ন এনিথিং, ইটস নট ব্যাংক লোন, রাইট? আমি ইনভেস্ট করলাম, আমার কোলাটেরাল থাকলো, কিছু হলো রিকভার করলো, ব্যাপারটা তো সেরকম না। সো আমি 10টা ইনভেস্টমেন্ট করলে তার কয়েকটা একদম পুরো কিছুই রিটার্ন করবে না, আমাকে জিরো রিটার্ন করবে। সো আমার কয়েকটা ইনভেস্টমেন্ট থাকতে হবে যেগুলো আমাকে হকি স্টিক রিটার্ন দিবে, মানে যেটাকে বলে হোম রান আর কি, সেটা অনেক ভালো রিটার্ন দিবে। সো আমি যখন যাব 10টা ইনভেস্টমেন্টে আমার অবজেক্টিভ থাকবে হোম রান পাওয়া, যদিও পাবো না। সো আমাকে হোম রান পাওয়া মানে অনেক ভালো রিটার্ন পাওয়ার মানে পোটেনশিয়াল থাকবে যখন স্টার্টআপটা অনেক বড় প্রবলেম সলভ করবে, অনেক বড় মার্কেট নিয়ে ডিল করবে। সো দে ক্যান স্টার্ট উইথ আ নিশ মার্কেট, বাট দেয়ার মডেল শুড বি রেপ্লিকেবল, এবং সেটা নেশন ওয়াইড এবং এমনকি রিজনাল ইন্টারন্যাশনাল হতে হবে। অনলি দেন দ্য স্টার্টআপ উড বি ফান্ডেড। সেকেন্ড যে ব্যাপারটা আমি দেখেছি যে টিমটা কনস্ট্রাক্ট করা, টিমে একটা ব্যালেন্স থাকা খুব জরুরি। যে আমি টেকনোলজি স্টার্টআপ, আমার কোনো মানে টেক কো ফাউন্ডার নেই, হ্যাঁ, আমার সিটিও নাই যার শেয়ার আছে, সিটিও আমার স্যালারিড এমপ্লয়ি। এই টাইপের স্টার্টআপে ফান্ডিং করার ক্ষেত্রে ইনভেস্টররা খুবই মানে মানে হেজিটেন্ট থাকে, কারণ তারা বুঝে যে টেকনোলজির অনেক ডেভেলপমেন্ট দরকার। যে লোকটা ড্রাইভিং সিটে আছে সে টেকনোলজিটা বুঝে না, একেবারে পুরোপুরি বুঝে না, তার মাস্টারি খুব কম। সো এই ক্ষেত্রে কিন্তু ইনভেস্টররা হেজিটেট করবে যে এই স্টার্টআপে ইনভেস্ট করলাম, এটা 0 থেকে 1 পর্যন্ত গেল আমার ফান্ডিং এ, 1 থেকে আরো মানে এক্সপোনেনশিয়াল গ্রোথে যাওয়ার জন্য ওর যে ইনগ্রিডিয়েন্ট গুলো সেগুলো দরকার নাই। সো একটা ব্যালেন্স টিম থাকা, যে টিমের মধ্যে একজনের এক একটা কমপ্লিমেন্টিং স্কিল সেট থাকাটা খুবই জরুরি ফর গেটিং ইনভেস্টমেন্ট। আর্লি স্টেজে যে জিনিসটা দরকার, যে প্রোডাক্ট সম্বন্ধে খুব ভালো আইডিয়া। এখন প্রোডাক্ট সম্বন্ধে ভালো আইডিয়া জিনিসটা কি, যে মার্কেট কিন্তু বসে থাকে না, অপরচুনিটিস বসে থাকে না, স্টার্টআপদেরকে এজাইল হতে হয়। হ্যাঁ, আমি অনেক লোককে শুনছি যে অমুক স্টার্টআপের আইডিয়া আমার 2 বছর আগে আসছিল। ইউ ক্যানট হ্যাভ আ প্রপার পারফেক্ট প্রোডাক্ট বিকজ দ্য মার্কেট ইটসেলফ ইজ ইভলভিং। 10 বছর আগে আমরা যে এরকম টেকনোলজি আমাদের ডিমান্ড ছিল, আমাদের যে এরকম মানে নিড ছিল, ওগুলো কিন্তু 10 বছর অনেক চেঞ্জ হয়ে গেছে, রাইট? এখন আমাদের সবচেয়ে ইয়াংস্টারদের এক সময় ছিল মোবাইলের টপ আপ, মানে মোবাইলের কল ক্রেডিট ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, তাদের জন্য এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হলো গিয়ে কতটুকু আমার কাছে কতটুকু ডেটা আছে, রাইট? ডেটা আমার ব্যালেন্স কত আছে। সো দ্য নিড ইজ ইভলভিং, সো মার্কেট ইজ ইভলভিং। সো ইম্পর্টেন্ট ইজ টু হ্যাভ আ মিনিমাম ভায়াবল প্রোডাক্ট, গো টু মার্কেট অ্যান্ড লার্ন, আইটারেট করে করে আস্তে আস্তে। আমি যদি দেখি অ্যামাজন, আজকে অ্যামাজন শুরু করেছিল বই বেচার মাধ্যমে, রাইট? নাও অ্যামাজন ইজ আ কমপ্লিটলি ডিফারেন্ট বিস্ট। ইনস্টাগ্রাম ছিল একটা হোটেল, কোথাও গিয়ে চেক ইন দেওয়ার একটা অ্যাপ, হ্যাঁ। নাও ইনস্টাগ্রাম হ্যাজ চেঞ্জ টু আ ভেরি ডিফারেন্ট থিং। সো যেই জিনিসটা আমি হাইলাইট করার চেষ্টা করতেছি, একটা ভালো টিম করে
বড় একটা প্রবলেম সলভ করার জন্য একটা ভায়াবল প্রোডাক্ট, মিনিমাম ভায়াবল প্রোডাক্ট ডেভেলপ করে ইউ শুড গো অ্যান্ড দেন ট্রাই টু রেইজ ফান্ডিং। এবং ইউ হ্যাভ টু লার্ন, এক্সপোনেনশিয়ালি লার্ন করতে হবে এক্সপোনেনশিয়ালি গ্রো করার জন্য। আমি বলতে পারি যে নির্ঝর যে জিনিসগুলো বললো, নেট প্রমোটার স্কোর, এলটিভি, তারপর সিএসি, এগুলা আমি যদি 100টা ফাউন্ডারকে বলি, মানে 100%, মানে সবগুলো ফাউন্ডারকে আমি জিজ্ঞেস করি আমাদের এখানে যারা আছে আর্লি স্টেজের, তাদের মধ্যে আমি মনে করি 10% ফাউন্ডারও বলতে পারবেন যে এলটিভি কিভাবে ক্যালকুলেট করতে হয় বা নেট প্রমোটার স্কোর কিভাবে আমি আমার সিস্টেমে ক্যাপচার করব। হ্যাঁ, এগুলো যদি আমরা না পারি, আমরা এইগুলাতেই পিছিয়ে যাই, কমিউনিকেশন এবং এই রেডিনেস গুলাতে আমরা পিছিয়ে যাই। এই জন্যই দেখা যায় যে আমাদের বাংলাদেশের মতো ইকোনমি, এই রিজনে এত প্রমিজিং ইকোনমি খুব কম আছে, এত ভালো একটা ডেমোগ্রাফি, ইয়াং ডেমোগ্রাফি। হ্যাঁ, এই জিনিসগুলোকে আমরা ক্যাশ ইন করতে এখনো পারছি না, পারবো ইনশাল্লাহ। শপাব একটা এক্সাম্পল, শপাবের এক্সাম্পল যদি দেখি এবং পাঠাও দেখি, যে বুঝতে হবে যে কোন টাইপের অন্টারপ্রেনাররা, মানে হু হ্যাজ হাঙ্গার, টিমটা ভালো ব্যালেন্সড এবং তারা কনস্ট্যান্টলি লার্ন করেছে এবং জলদি গো টু মার্কেটে গিয়ে আইটারেট করেছে। শপাব কতবার আইটারেট করেছে, ইফ উই হ্যাভ আ কেস স্টাডি, আমি রিকোয়েস্ট করবো এই ক্যাপকে টু হ্যাভ সাম কেস স্টাডি অন ওয়েল ফান্ডেড স্টার্টআপস ইন বাংলাদেশ। হ্যাঁ, এই কেস স্টাডি গুলো লোকজনের সাথে কমিউনিকেট করা হোক, যে এইভাবে এই স্টার্টআপটা শুরু করেছে, এইভাবে এইটা ছিল টিম, পরে দেখা যায় টিমও চেঞ্জ হয়েছে কিছুটা অনেক ক্ষেত্রে। হ্যাঁ, ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে, ইনভেস্টর নতুন এসেছে, ইনভেস্টর হয়তো এক ইনভেস্টরকে কিনে নিয়েছে, মানে সেকেন্ডারি ট্রানজাকশন। সেই সুন্দর একটা কেস স্টাডি করলে লোকজন আসলে বলবে হাউ টু গো ফ্রম 0 to 1 and from there after। হ্যাঁ, আর সেকেন্ড যে ব্যাপারটা আসছে যে ইনভেস্টরকে নেওয়াটা বেস্ট বেস্ট ওয়ে অফ হ্যাকিং, গ্রোথ হ্যাকিং কিনা আর্লি স্টেজে। এখন আমি যদি বলি, একটা ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্টরের লিমিটেশন আছে। লিমিটেশন হলো আমার 10 বছরের ফান্ড, আমার টোটাল হলো 12 বছর হলো গিয়ে এক্সটেনশন সহ পেতে পারি, আমার 5 বছরের মধ্যে ইনভেস্টমেন্ট কমপ্লিট করতে হবে, 8-9 বছরের মধ্যে আমার পুরো এক্সিট করতে হবে। সো আই এম আ লিমিটেড লায়াবিলিটি ভেহিকল, আমার কিছু টাইম কনস্ট্রেইন আছে। সো আমার যেটা করতে হবে, আমাকে বলতে হবে গো ফাস্ট অ্যাজ পসিবল, রাইট? দ্যাটস হোয়াট উই অল ভিসিস পুশ পিপল। হ্যাঁ, ফাস্ট, গ্রো ফাস্ট। কিন্তু এখন এটা কি খারাপ জিনিস? এখন দেয়ার আর টু পার্সপেক্টিভ। হ্যাঁ, যেমন নির্জন বলতেছিল যে লেটস হ্যাভ এ লেজার ফোকাস ভিউ অন থিংস, যে আমি 10টা প্রবলেম 100টা প্রবলেম সলভ করে একটা প্রবলেম সলভ করি। এখানে দুইটা স্কুল অফ থট আছে, একটা হলো বেনিয়ান ট্রি আর একটা সেকোয়া ট্রি, রাইট? সো অনেকে বলে যে না, আম ক্রিয়েটিং এ প্ল্যাটফর্ম এন্ড আম সলভিং নাম্বার অফ প্রবলেমস, রাইট? আরেকজন হয়তো বলবে যে আমি একটা লেজার ফোকাস, আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে একটা মাত্র প্রবলেম সলভ করবো। সো দুইটা অ্যাপ্রোচই কিন্তু আছে। হ্যাঁ, এখন ব্যাপার হলো মার্কেট কত বড়। লাইক ইউএস এর মার্কেট বড়, মানে একটা হলো মার্কেটের অ্যাবসলিউট সাইজ, আর একটা হলো ডেমোগ্রাফিক সাইজ। যেমন আমি যদি বলি ইন্দোনেশিয়াতে, বাংলাদেশে একটা স্টার্টআপ যদি $12 মিলিয়ন বা আমি ধরলাম $20 মিলিয়ন অ্যানুয়াল জিএমভি রিচ করলো, হ্যাঁ, আর ইন্দোনেশিয়ান একটা স্টার্টআপ $20 মিলিয়ন অ্যানুয়াল জিএমভি তে রিচ করলো। ইন্দোনেশিয়া এখন সাউথ ইস্ট এশিয়ার মধ্যে সবচেয়ে হটেস্ট মার্কেট, সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট পায়। তখন দেখা যাবে ইন্দোনেশিয়ান সেই স্টার্টআপটা সেম লেভেল অফ ফিনান্সিয়াল রেজাল্টের পরেও বাংলাদেশি স্টার্টআপের চাইতে 2-3 গুণ বেশি ফান্ড, মানে ভ্যালুয়েশন পাবে বা ফান্ডিংও বেশি পাবে। তার কারণ কি? ওইখানে বেশি ফান্ডিং যাচ্ছে, মানে সোজা কথা অ্যাটমসফিয়ারটা তৈরি হয়ে গেছে, ডিমান্ড পুশ। মানে দেখা যাচ্ছে যে যতটা স্টার্টআপ আছে তার চাইতে বেশি ইনভেস্টর, মানে প্রপোর্শনেটলি ইনভেস্টর ইন্টারেস্ট অনেক বেশি। ইন্ডিয়াতেও সিমিলার কনটেক্সট প্রিভেল করে। হ্যাঁ, ইন্ডিয়াতে যে ধরেন শপআপের সাইজের স্টার্টআপ আরো অনেক ভালো হয়তো ফান্ড রেজ করতে পারতো। সো ওই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে, যে মার্কেট মাইক্রোস্ট্রাকচার, যে বাংলাদেশে যখন লোকজন এরকম, ইন্দোনেশিয়া যদি 10 বছর আগে দেখি, ইন্দোনেশিয়ার এই অবস্থা ছিল না। 10 বছর আগে আই ওয়াজ আ ইনভেস্টমেন্ট ব্যাংকার, আই ওয়েন্ট টু সিঙ্গাপুর। আমি কয়েকটা ফান্ড ম্যানেজারের সাথে কথা বলতেছিলাম, ওরা বললো যে বাংলাদেশ তো দূরের কথা, আমরা ইন্দোনেশিয়া ঠিক মতো দেখি না, বিকজ ইন্দোনেশিয়া স্টিল সিমস টু বি অ্যান আপকামিং মার্কেট। আমরা দেখতেছি now Indonesia has exceeded every other frontier markets in that area, like Southeast Asia তে এখন সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভিয়েতনাম, সবার চাইতে ইন্দোনেশিয়াতে ফান্ডিং বেশি যায়। সো জিনিসটা হলো ইনফ্লেকশন পয়েন্ট ক্রিয়েট করলে ওরকম হয়তো দেখা যাবে বাংলাদেশেও সেরকম হবে। তো আমি যে শর্ট অ্যান্সার যদি দেই, যে আর্লি স্টেজে ভিসি ইনভেস্টমেন্ট নেওয়া, ইউ হ্যাভ টু চুজ দ্য ভিসি, ইউ হ্যাভ টু নো এই ভিসি কি আগে এই টাইপের, আপনি যে ধরনের বিজনেস নিয়ে কাজ করতেছেন ওই ধরনের বিজনেসে whether they have been there, they have done that, ওই টাইপের বিজনেসকে স্কেল করিয়ে সাকসেসফুল করাতে পারছে কিনা।
তাহলে না যেটা হবে যে সেও রুকি, সেও নবিশ, ফাউন্ডার তো অবশ্যই নিউ ইনটু দ্য বিজনেস। সো এখানে যেটা হবে যে মানে দুইজনই লার্নিং বাই মানে ডুইং করতে করতে মানে খুব বেশি আইটারেশন হবে এবং সাকসেসফুল হওয়ার সুযোগ অনেক কমে যাবে। সো ইম্পর্টেন্ট দ্যাট ইউ পিক আ ভিসি হু ক্যান অ্যাড ভ্যালু, অথবা আমরা Exactly. যেটা করি যে আমরা মেন্টরশিপের ব্যবস্থা করে দিই। আমরা অনেক সময় দেখা যায় যে পিয়ার টু পিয়ার লার্নিং সেশনের ব্যবস্থা করে, যে সিমিলার স্টার্টআপ যারা একটু লেট স্টেজে আছে, যারা আর একটু বেশ সাকসেসফুল অ্যাডভান্স স্টার্টআপের সাথে আমাদের স্টার্টআপ গুলোর ফেস টাইম করিয়ে দিই। সো তার কারণ হলো যাতে নলেজ শেয়ারিংটা ফ্যাসিলিটেটেড হয়। সো ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম কিছু আছে যারা এগুলো করতে পারবে, এন্ড ইউ হ্যাভ টু পিক and choose among VCs. মানে all monies are not created equal. হ্যাঁ, money should মানে Exactly. smart capital is needed. না, এবং নাজমুল ভাই একটা পারফেক্ট লাইনই আসলে বলেছেন যে অনেক ক্ষেত্রে আমরা যখন ভেরি আর্লি স্টেজে গ্রিডি হয়ে যাই, আমরা হয়তো বা মনে করি যে অনলি দ্য ভেঞ্চার ক্যাপিটাল হ্যাভ দ্য পাওয়ার টু চুজ আস, কিন্তু এইখানে কিন্তু এটা ভাইস ভার্সা হতে হবে। আমাকেও কিন্তু একটা বেটার ভেঞ্চার বা ইনভেস্টর চুজ করতে হবে যে আমাকে বিজনেস একটা পটেনশিয়াল গ্রোথ এনে দিতে পারে। থ্যাংক ইউ নাজমুল ভাই, আমরা আবার আপনার কাছে উইল হ্যাভ এ শর্ট ব্রিফ, আপনার কাছে আবার আসবো। সো আমরা যেই তিনটা ডিসকাশন আর কি ওয়ান বাই ওয়ান শুনলাম, ইন ক্লোজড বাই আপনার মাধ্যমে যে জিনিসটা অটো দাঁড়ালো, সেই জিনিসটা হচ্ছে যে তিনটা পয়েন্টই, অর্থাৎ আমরা ফার্স্টলি কি নোটে আমরা দেখলাম একদিকে হচ্ছে নিজে মোরলি লাইকলি যে ইনভেস্টমেন্টে উঠানোর আগে একটা স্টার্ট আপ মার্কেট প্লেস মডেলে কিভাবে তার গোত্র করা উচিত, এবং রাশেদ স্যারের জায়গা থেকে আমরা সেই জিনিসটা জানলাম যে কিভাবে ন্যাশনাল এক্সপানশন যাওয়া উচিত, এবং ফাইনালি আপনার কাছ থেকে যে জিনিসটা আসলো যে কিভাবে আমরা মোর এন্ড মোর ফোকাস করতে পারি এবং খুব সিলেক্টিভ হতে পারি ইনভেস্টমেন্ট রাইজিং এর ক্ষেত্রে, এবং স্ট্র্যাটেজি গুলো আসলো। সো আমি এই মুহূর্তে একটু যাব আমাদের ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের ডিরেক্টর কমিউনিকেশনস সাইদুর রহমান ভাইয়ের কাছে। খুব শর্টলি আসলে আপনার কাছ থেকে যেই কোয়ারিজ গুলো আসলে কয়েক জায়গা থেকে আসলো, এক নাম্বার হচ্ছে যে ন্যাশনাল গ্রোথে আসলে ই কমার্সকে এক্সপান্ড করতে হলে এর কেস স্টাডি রিসার্চ বলি, অ্যান্ড রুরাল এন্ট্রি লেভেল পর্যন্ত এন্টারপ্রেনারদের সাথে ম্যাচ করা পর্যন্ত এই কমিউনিকেশন স্কিলে স্টার্টআপস ইন ই কমার্স সিনকে আসলে কিভাবে নিয়ে যাওয়া উচিত, বা এই ফিল্ডে আপনার কোনো অবজারভেশন আছে কিনা? মাইক টু সাইদুর রহমান ভাই। ওকে, ধন্যবাদ আসিফ ভাই আজকে এই সেশনে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে এন্টারপ্রেনিউর সেকশনে বা উদ্যোক্তাদের ক্ষেত্রে যদি বলি, বা ই কমার্স উদ্যোক্তাদের ক্ষেত্রেই বলি, আমরা যে উদ্যোক্তাদের ক্ষেত্রে, উদ্যোক্তারা আসলে মেইনলি স্টার্টআপের ক্ষেত্রে যারা ই কমার্সে আসতেছে, তারা মেইনলি এখানে আমি দেখছি তিনটা জায়গায় আসলে প্রবলেমটা, আমার অবজারভেশনে প্রবলেমটা হয়। যেমন একটা জায়গার কথা যদি আমি একটু যদি বলি, যে প্রথমেই হচ্ছে আপনার নলেজের জায়গাটা। তো ই কমার্স হচ্ছে এমন একটি বিজনেস, যে বিজনেসটা আসলে ট্রেডিশনাল বিজনেস করতে যে কোয়ালিটি গুলো প্রয়োজন বা যে যোগ্যতাটা প্রয়োজন একজন ব্যবসায়ীর ক্ষেত্রে, ই কমার্সের ক্ষেত্রে সেই জায়গায় একটা যোগ্যতা আরো বেশি লাগে, সেগুলো টেকনোলজি নলেজ। কিছুক্ষণ আগে আমাদের এক ভাই বলতেছিল যে আসলে তারা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কোম্পানির অনবোর্ডে সিটিও আছে কিনা, এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেই জায়গা থেকে যদি আমরা বলি যে আমরা স্টার্টআপের ক্ষেত্রে যারা অনলাইন বিজনেসে আসতে চায়, তারা হচ্ছে টেকনোলজি নলেজটা অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা, এবং নলেজটা মানে একমাত্র ইন্ডাস্ট্রি যেটা নলেজ বেস ইন্ডাস্ট্রি। যেমন আমাদের মধ্যেই আমি যদি খুব ক্ষুদ্র উদ্যোক্তা বা রুরাল লেভেলে যদি একটা চিন্তা ভাবনা করি, কেউ যখন কোনো কাজ করার সুযোগ না পাবে, ব্যবসা করা, ভালো কিছু করতে না পারে, তার ধারণা যে ই কমার্স বা ফেসবুক পেজ খুলে ব্যবসা করা সবচেয়ে ইজি। অথচ অ্যাজ এ ট্রেডিশনাল ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই ব্যবসাটা আরো বেশি কঠিন। কঠিন বলবো এই অর্থে যে এখানে একটা নলেজ নিয়ে আসলে ব্যবসাটা আসতে হয়। তো সেই জায়গাটাতে আমাদের বিশাল একটা গ্যাপ রয়েছে। এখানে আমরা এখানে অনেকগুলো ধাপ রয়েছে উদ্যোক্তাদের ক্ষেত্রে, ই কমার্স উদ্যোক্তাদের ক্ষেত্রে, যারা স্টার্টআপ আছে অনলাইন বিজনেসে বা ডিজিটাল উদ্যোক্তাদের ক্ষেত্রে, সেখানে এক্সপার্ট লেভেল থেকে যদি আমরা নলেজ বেসটা নিয়ে, নলেজ নিয়ে যদি তাদেরকে মার্কেটে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের সেই জায়গা থেকে ফেল হওয়ার বা প্রবলেমটা সলভ হওয়ার পসিবিলিটি, মানে খুব দ্রুত প্রবলেমটা সলভ করতে পারি। সেকেন্ড যে জায়গাটাতে আমরা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করি, সেটা হচ্ছে যেমন নলেজের জায়গা থেকে আমাদের দেশে গভর্নমেন্ট অনেক ভালো কাজ করছে। ইতিমধ্যে আমরা জানি যে বাণিজ্য মন্ত্রণালয়ের ই বাণিজ্য করব, নিজের ব্যবসা করবো একটা প্রজেক্ট ইক্যাবের সাথে আমরা কাজ করতেছি, আমরা এলআইসিটির সাথে কাজ করছি। আমাদের বিডা তাদের ইএসডিপি একটা প্রজেক্টের মাধ্যমে উদ্যোক্তাদের ডেভেলপ করার চেষ্টা করতেছে। তো সব জায়গা থেকে কিন্তু কাজ হচ্ছে, বাট একটা জায়গায় আমি অনেক বড় একটা মানে আমার কাছে মনে হয়েছে যে প্রবলেমটা আমরা দেখতেছি, সেটা হচ্ছে মেন্টরিং জায়গাটা। নলেজের জায়গাটাতে কিন্তু আমরা কিন্তু চাইলেই
একজন এক্সপার্টকে দিয়ে, যে সেক্টর এক্সপার্ট সেই এক্সপার্টকে দিয়ে করতে পারি। বাট মেন্টরিং এর জায়গা কিন্তু আমাদের খুব বেশি একটা ইম্পর্টেন্ট একটা জায়গা। যেমন আমি ভেঞ্চার ক্যাপিটালের কাছ থেকে যদি ভেঞ্চার ক্যাপিটালের কাছ থেকে যদি টাকা নিতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের উদ্যোক্তারা অনেকেই জানে না যে তাকে কোন প্রপার ওয়েতে বিজনেসটা করতে হয়। আমরা জানি যে কোভিড এর কারণে কিছুদিন আগে আমাদের বেশ কিছু ই কমার্স উদ্যোক্তাদের লোন দেওয়া হয়েছে এবং সিঙ্গেল ডিজিটের সহজ শর্তে লোন দেওয়া হয়েছে। গভর্নমেন্টের উদ্যোগটা খুবই ভালো ছিল। বাট ব্যাংক যখন আমার কাছে আসছে, অ্যাজ ই কমার্স উদ্যোক্তার কাছে আসছে, স্টার্টআপের কাছে আসে, তখন কিন্তু তার ওয়েটা ছিল সব ট্রেডিশনাল ওয়ে, যে আমার প্রোডাক্টটা কি পরিমাণ স্টক আছে, আমার ব্যাংক স্টেটমেন্টটা কতটা স্ট্রং আছে। সো ব্যাংক কিন্তু ব্যাংকের জায়গা থেকে কিন্তু সে তার সেই জায়গা থেকে বের হয়ে আসতে পারেনি। বাট অ্যাজ এ মেন্টরিং এর জায়গা থেকে যদি আমরা বলি যে আমরা উদ্যোক্তাদের যদি মেন্টরিং করে করে এই জায়গাটাকে তাকে রেডি করে দিতে পারি, তাহলে কিন্তু উদ্যোক্তাদের ক্ষেত্রে সামনে আগানোটা বা বড় হওয়াটা কিন্তু খুব পসিবল। সো বাট আমরা কিন্তু উদ্যোক্তাদের সেই জায়গাটাতে আমরা মানে সেই জায়গাটাতে আমরা একেবারেই গুরুত্ব দিই না মেন্টরিং এর জায়গা থেকে। এবং মেন্টরিংটা আসলে কাদের দিয়ে করাতে হবে, যদি পসিবল হয় মেন্টরিংটা আসলে উদ্যোক্তাদের দিয়েই করানো পসিবল। এখানে মানে স্পেশালি আমরা দেখি যে আমাদের দেশে একটা ট্রেডিশন হয়ে গেছে, আমরা এই কথাটা হয়তো অন্যভাবে চলে যেতে পারে, যে উদ্যোক্তা তৈরি করা একটা ব্যবসায় পরিণত হয়েছে। সো যে উদ্যোক্তাটা তৈরি করছে সে আসলে কতটুকু উদ্যোক্তা বা সে আসলে কতটুকু মেন্টরিং করতে পারে একটা উদ্যোক্তার ক্ষেত্রে, সেই জায়গাটা কিন্তু আমরা এখন আর নাই। সো উদ্যোক্তাদের তৈরি ক্ষেত্রে মানে এই জায়গাটা দিয়ে মেন্টরিং এর জায়গাটা যদি খুব স্পষ্ট এবং ক্লিয়ার করা যায়, খুব ভালো একটা জায়গায় তৈরি হবে। থার্ড যে জায়গাটাতে আমরা আছি সেটা হচ্ছে গভর্নমেন্ট পর্যায়ে। আমরা যদি একটু গভর্নমেন্ট পর্যায় থেকে, গভর্নমেন্ট অলরেডি আমাদের উদ্যোক্তা বান্ধব গভর্নমেন্ট, এটা বর্তমান গভর্নমেন্টটা, সেই ক্ষেত্রে যদি আরেকটু মানে ভালোভাবে আমরা গভর্নমেন্টের কাছ থেকেই যদি সেই সুযোগ সুবিধাটা যে উদ্যোক্তারা পায়, যেমন আমরা আমাদের দেশে মৎস্য সম্পদ যদি আমরা রক্ষা করতে চাই, যেমন বর্ষাকালে দেখবেন গভর্নমেন্ট প্রচুর পরিমাণে মৎস্য সম্পদ রক্ষা করার জন্য প্রচুর পরিমাণে ক্যাম্পেইন, সচেতনমূলক ক্যাম্পেইন গুলো করে থাকে। সো বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে কিন্তু গভর্নমেন্ট বিভিন্ন প্রজেক্টের জায়গা থেকে কিন্তু সচেতনমূলক কাজগুলো করে থাকে। ঠিক উদ্যোক্তাদের তৈরির ক্ষেত্রে, উদ্যোক্তাদের মেন্টরিং ক্ষেত্রে, এবং আমরা যাতে উদ্যোক্তা হতে পারি এবং সফল উদ্যোক্তা হতে পারি, এবং সেই জায়গা থেকে যদি গভর্নমেন্ট একটু কাজ করে, প্রচারণার ক্ষেত্রে যদি কাজ করে, অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে পারে গভর্নমেন্ট। সো আমি এখানে বলবো যে এখানে গভর্নমেন্টের পলিসিগত বিষয়গুলো থাকে। আমাদের স্টার্টআপে স্টার্টআপরা যখন ই বিজনেসে আসে বা অনলাইন বিজনেসে আসে, সেক্ষেত্রে আমাদের এখানে পলিসিগত বিষয়গুলো একটা বিষয় থাকে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের বিষয়গুলো একটা থাকে। তারপরে এখনো পর্যন্ত আমরা ই কমার্স উদ্যোক্তাদের ক্ষেত্রে গভর্নমেন্টের বিশাল একটা জায়গায় আমরা এখনো পিছিয়ে আছি, সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স ক্যাটাগরিতে গেলে আমরা এখনো ই কমার্স ক্যাটাগরি খুঁজে পাই না, করতে পারি না, লিখতে পারি না। অথচ আমরা কোভিড এর সময় দেখেছি যে ই কমার্স একটা দেশের অর্থনীতিকে কিভাবে সচল রেখেছে। আমরা এটা স্পষ্ট করে বলতে পারি যে ই কমার্স একমাত্র ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রি একটা দেশের অর্থনীতিকে 24 ঘন্টা সচল রাখতে পারে। অথচ এই জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছে গভর্নমেন্টের আরেকটু সুদৃষ্টি দেওয়া দরকার, গভর্নমেন্ট লেভেলে বা পলিসিগত লেভেলে আরেকটু সুদৃষ্টি দেওয়া দরকার। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ক্ষেত্রে আমরা এখনো যদি ই কমার্স উদ্যোক্তারা যায়, সেই জায়গা থেকে এখনো আমরা যেটাকে যদি বলি আমরা সহজ শর্তে যদি লোনের কথাই বলি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের ক্ষেত্রে এখনো সেই জায়গাটা অনেক পিছিয়ে আছি। মানে তারা আসলে বুঝতেই চায় না, তারা এখনো মনে করে যে আমার গোডাউনে বা আমার স্টকে কি পরিমাণ প্রোডাক্ট স্টক আছে সেই অনুপাতে তারা আমাকে লোনটা দিবে। এবং সেই জায়গা থেকে যদি আমরা একটু বেরিয়ে এসে ই কমার্স বান্ধব যদি আমরা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটকে পরিণত করতে পারি, এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটকে যদি আমরা একটা প্রচারণার জায়গায় নিয়ে যেতে পারি যে আপনারা কেন কার্ড দিয়ে, ক্যাশ অন ডেলিভারি না গিয়ে আপনার কার্ড দিয়ে বা আপনার ক্যাশলেস সোসাইটি নির্মাণে কিভাবে আপনার কাজ করবেন, সেই জায়গাটাকে কিন্তু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, এটা বলি ব্যাংক বলি যা অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট গুলো বলি, এই জায়গাতে তাদেরকে নিয়ে যদি গভর্নমেন্ট একটা পর্যায়ে কাজ করতে পারে, তাহলে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিটা অনেক দ্রুত ডেভেলপ হবে। আমাদের ই কমার্স ইন্ডাস্ট্রি যতটুকু ডেভেলপ হয়েছে সেটা কিন্তু আমি বলবো যে এই মুহূর্তে আমরা ডেভেলপ হওয়ার পরে কিন্তু আরেকজনের সুনজরে আসি, এটা গভর্নমেন্ট বলি বা প্রাইভেট সেক্টর বলি। এক্স্যাক্টলি সাইদ ভাই, এই পয়েন্টেই যদি মানে আপনার সাথে যদি অ্যালাইন হই যে ফাইনালি দ্যাট ইজ অলসো দ্য এক্সপেকটেশনস ফ্রম দ্য প্যানেল টু ইউর অ্যাসোসিয়েশন এই এর প্রতি, যে যেহেতু এই ইন্ডাস্ট্রিটাকে নিয়ে আপনারা রিপ্রেজেন্ট করছেন, আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন, সো এই সুনির্দিষ্ট যতগুলো পয়েন্ট আসলে উঠে নিয়ে আসলো, যেমন অন্যান্য স্পিকার থেকে যে সাজেশন গুলো আসলো যে আমাদের যে ফান্ডেড স্টার্টআপ গুলোকে নিয়ে যদি কেস স্টাডি করা যায়, অটোমেটিকলি সেটা কিন্তু আসলে ব্যাংক আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট গুলোর কাছে যখন যাবে, তারাও কিন্তু মোর একটা অ্যাট্রাকশন ফিল করবে। সো আমাদের কিন্তু সাকসেস স্টোরি গুলো সামনে নিয়ে আসতে হবে। এন্ড এই যে কোভিড সময়ে দ্য ইন্ডাস্ট্রি ইম্প্যাক্ট ন্যাশনালি যেভাবে কাজে লাগালো, সেই বিষয়গুলো আসলে চলে আসবে। আমরা আবারও আসবো আপনার কাছে
এই মুহূর্তে আসলে আপনার আমরা সবার কনক্লুশনে যে জিনিসগুলো আসলে পেলাম, যেটা সামারাইজ আপনি খুব সুন্দরভাবে টানলেন, যে স্টার্টআপদের ডিমান্ড গুলো যারা ই কমার্স নিয়ে কাজ করছেন। সো এই মুহূর্তে যেহেতু আমরা একদম আমাদের মেইন আকর্ষণের জায়গায় চলে এসেছি, আমাদের আজকের অনুষ্ঠানে চিফ গেস্ট হিসেবে রয়েছেন সৈয়দ মুজিবুল হক। ইজ দ্য প্রজেক্ট ডিরেক্টর অফ ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি, দ্য আইডিয়া প্রজেক্ট অফ আইসিটি ডিভিশন, যিনি কাজ করছেন স্টার্টআপ ইকোসিস্টেমকে নিয়ে, এবং যেটার গো থ্রু ফাইনালি হচ্ছে দ্য ডিজিটাল টেকনোলজি বা ডিজিটাল কমার্স বা ই কমার্স যেটাই বলি না কেন। সো আমরা একটু মুজিবুল হক স্যারের কাছেই যাব, ওনার কাছে সুনির্দিষ্টভাবে আসলে সবার বক্তব্যগুলোর ক্ষেত্রে আসলে পয়েন্টগুলো জানতে চাবো, যে গভর্নমেন্ট পলিসি সেগমেন্ট থেকে আপনারা কিভাবে দেখছেন, এবং পাশাপাশি আরেকটা চমক এ সম্পর্কে আমি জানতে চাবো, যারা অন্যান্য উদ্যোক্তাদের বা আমাদের স্পিকার আছেন তাদের থেকে এসেছিল, যে উদ্যোক্তাদের একটা মেন্টরিং বা সাপোর্ট আসলে অনেক প্রয়োজন, সেটা নিয়েও আপনারা বেসিক আসিফ, শোনা যাচ্ছে আমাকে? আসিফ মনে হয় আমরা- drop হয়ে গেছে, we can hear you. আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার আমরা কন্টিনিউ করতে পারি, মেবি আসিফ ভাইয়ের নেটের প্রবলেম, আমরা কন্টিনিউ করতে পারি। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আমি স্টার্টআপ বাংলাদেশ আইডিয়া প্রকল্পের পক্ষ থেকে আমাদের এখানে যারা আজকে ডিজিটাল বাংলাদেশ যে ইভেন্টটা আইসিটি ডিভিশন থেকে করা হয়, ডিজিটাল বাংলাদেশ ইভেন্টটা আইসিটি ডিভিশনের সবচেয়ে বড় একটা ইভেন্ট। তো এই ইভেন্টে আমাদের ই কমার্স উদ্যোক্তা যারা আছে তাদের জন্য কি করতে পারি এই বিষয়ে যে সেমিনার আয়োজন হচ্ছে, এখানে যে কিনোট স্পিকার ছিল, যারা আলোচক আছে, সবাইকে আমি স্টার্টআপ বাংলাদেশ আইডিয়া প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। অ্যাকচুয়ালি স্টার্টআপ বাংলাদেশ আইডিয়া প্রকল্প, যেটা আইডিয়া প্রকল্পের বিষয় প্রথম যখন বলছিল আসিফ, ইনোভেশন ডিজাইন এন্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি, অ্যাকচুয়ালি এই একাডেমিক যে কার্যক্রমটা আইডিয়া প্রকল্পে সেটা অনেকটা অনুপস্থিত ছিল দীর্ঘদিন যাবত। তা আমরা শুধুমাত্র ফান্ডিং করছিলাম স্টার্টআপদেরকে। আমি যেটা ভাবছিলাম যে শুধু ফান্ডিং করাটাই সবচেয়ে বড় কাজ নয়, আমরা হয়তো 158টা স্টার্টআপকে পর্যন্ত আমরা প্রিসিড লেভেলে গ্রান্ট দিয়েছি, কিন্তু প্রিসিড লেভেল গ্রান্ট দেওয়ার পরে সেই স্টার্টআপটার পজিশনটা কি, সে কিভাবে গ্রো করবে, কিভাবে তার মেন্টরিং এর যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো কিন্তু আমাদের এই প্রজেক্টে ছিল। কিন্তু আমি এসে দেখলাম যে মেন্টরিং এর জন্য যেটা করা হচ্ছিল, একটা টেন্ডার আহ্বান করে মেন্টর সিলেকশন করবে। আমি ভাবলাম এটা সম্পূর্ণ একটা ভুল সিলেকশন। আমি শেষ পর্যন্ত বাংলাদেশে যারা মেন্টরিং এর সাথে জড়িত আছে তাদেরকে নিয়েই কিন্তু আমি এখন নতুন ভাবে মেন্টরিং শুরু করেছি। এই প্রোগ্রামের আগেও কিন্তু আমি একটা মেন্টরিং সেশন শেষ করেছি, যেটা ছিল 72 ঘন্টা একটা মেন্টরিং সেশন ছিল, যেটা আমরা কোরিয়ার সাথে আমরা হ্যাকাথন আইডিয়াথন যেটা করছি, আইডিয়াথনের মেন্টরিং এর ক্লোজিং সেশন আমি ছিলাম। আমি যেটা বলছিলাম যে অ্যাকচুয়ালি আমরা স্টার্টআপ বাংলাদেশ আইডিয়া প্রকল্প থেকে যেটা বলা হচ্ছিল যে ফান্ডিং এর যে বিষয়গুলো, অনেকগুলো বিষয় আসছে আজকে, তারপরে প্যান্ডেমিক সিচুয়েশন আমরা কিভাবে কাজ করেছিলাম সেই বিষয়গুলো কিছুটা আসছে। এখন পেমেন্ট সিস্টেম বাংলাদেশে কি আছে সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিডা এবং এসএমই ফাউন্ডেশন যে কাজ করছে, কিছু ট্রেনিং দিচ্ছে, কিন্তু তাদের পরবর্তীতে কি হবে, ট্রেনিং এর পরে তারা কি করবে, তাদের ফান্ডিং এর কি হবে সেটার বিষয়ে কিন্তু কোনো কিছু করা হচ্ছে না, সেই বিষয়টা আসছে এখানে আলোচনার মধ্যে। তারপরে ব্যাংকে যখন আমরা যাই, ব্যাংক কিন্তু কোলাটেরাল ছাড়া সাধারণত কাউকে লোন দেয় না। ব্যাংকের দুইটাই পদ্ধতি, প্লেজ এবং হাইপোথিকেশন, এই দুইটার মাধ্যমে কিন্তু ব্যাংক লোন দিয়ে থাকে। কিন্তু স্টার্টআপদের জন্য ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডের যেটা দরকার, উদ্যোক্তাদের জন্য ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল এখনো সৃষ্টি হয়নি, যার কারণে ফান্ডের কিন্তু যথেষ্ট অভাব আছে। তারপরে আমাদের স্টার্টআপদের টেকনোলজিক্যালি কিছু ডেভেলপ করার দরকার আছে। বর্তমান যেহেতু ই কমার্স এবং অ্যাপ কমার্সে আমাদের যারা ব্যবসা করছে তারা কিন্তু ডাটা অ্যানালাইসিসটা জানে না, ডাটা অ্যানালাইসিস কিভাবে করতে হয়,
তারপরে ব্লক চেইন কিভাবে প্রয়োগ করতে হয় এই ব্যবসার ক্ষেত্রে, এগুলো কিন্তু আমাদের স্টার্ট আপরা জানে না, আমাদের যারা ই কমার্স উদ্যোক্তা আছে তারা জানে না, তাদেরকে এই বিষয়ে কিন্তু আমরা প্রশিক্ষণ দিচ্ছি। প্যান্ডামিক সিচুয়েশন আমরা যেটা করেছিলাম, আমরা হঠাৎ করে যখন একটা প্রোগ্রাম করলাম, আমি যখন রোজার ঈদের আগের কথা, অনেক দোকান বন্ধ ছিল, প্রথম দিকের কথা বলছি, তখন কিন্তু অনেক দোকান বন্ধ ছিল। তখন ওমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন থেকে আমাকে বললো যে একটা প্রোগ্রাম আয়োজন করেন। তাৎক্ষণিকভাবে আমি 5 দিনের একটা ট্রেনিং দিয়েছিলাম কিভাবে অ্যাপ কমার্স ব্যবসাটা করবে, কিভাবে ই কমার্স ব্যবসা করবে, ডিজিটাল মার্কেটিং এর উপরে আমরা 5 দিনের একটা প্রোগ্রাম, যেহেতু আমরা তখন সবাই জয়েন্টলি কাজ করছিলাম। স্টার্ট আপ বাংলাদেশ আইডিয়া প্রকল্প আপনারা জানেন যে আমরা জয়েন্টলি কাজ করি, আমরা কিন্তু একা কিন্তু গভর্নমেন্টের পক্ষে ইকোসিস্টেমটা ডেভেলপ করার জন্য কাজ করছি, কিন্তু আমরা যখন কোনো কাজ করি আমরা জয়েন্টলি করি, তখন কোডাস ট্রাস্টের সহযোগিতায়, কোডাস ট্রাস্টের সাথে কিন্তু মিলে আমরা তখন ডিজিটাল মার্কেটিং এর উপর কাজ করেছিলাম। আপনারা হয়তো প্যান্ডামিক সিচুয়েশন আপনারা জানেন যে আমরা যারা সাপ্লাই চেইনে কাজ করে, বিশেষ করে ট্রাক লাগবে বা আমাদের যে পাঠাও যারা আছে, তারপরে আমাদের যে কৃষকদের পণ্য, অনেক সময় দেখা যাচ্ছিল যে কৃষকদের পণ্য তাদের খেতেই পচে যাচ্ছিল, বিশেষ করে টমেটো পচে যাচ্ছিল। এই ধরনের খবর যখন আমরা পাওয়া শুরু করলাম 24, 25, 26 তারিখের দিকে মার্চ মাসের, তখন আমরা কিন্তু ফুড ফর নেশন একটা গ্রুপ করেছিলাম, ফুড ফর নেশন। যে ফুড ফর নেশন গ্রুপের আওতায় আমরা যারা চাল ডাল কিষান, ডিজিটাল আড়তদার, এই ধরনের যারা ফিল্ডে ছিল তাদেরকে আমরা সেই একটা প্ল্যাটফর্মে নিয়ে আসছিলাম। সাথে সাথে সাপ্লাই চেইন রক্ষা করার জন্য আমরা কিন্তু তখন ট্রাক লাগবে, তারপরে পাঠাও, তাদেরকে কিন্তু নিয়ে আসছিলাম। এভাবে কিন্তু আমরা কিন্তু একটা সাপ্লাই চেইনটাকে এনশিওর করার জন্য তখন আমরা কাজ করেছিলাম। প্যান্ডেমিকের যে একটা অভিজ্ঞতা ছিল, তো প্যান্ডেমিকের অভিজ্ঞতার ভিত্তিতে আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করছি কিভাবে ই কমার্সকে আরো বেগবান করা যায়। একটা বিষয় যেটা আসছে যে ই কমার্সের ক্ষেত্রে কিন্তু কোনো ই কমার্স ক্যাটাগরিতে কোনো ট্রেড লাইসেন্স দেওয়া হয় না। তারপরে যারা ট্রেড লাইসেন্স আনতে যায়, ট্রেড লাইসেন্স গ্রহণ করতে গেলে তাকে একটা ঠিকানা দিতে হয়। এখন আমাদের ই কমার্স ব্যবসা যারা করে, স্টার্ট আপ যারা, তারা কিন্তু একটা দোকান ভাড়া নেওয়া বা একটা অফিস ভাড়া নেওয়া তাদের পক্ষে সম্ভব না। এই কারণেই কিন্তু তারা ই কমার্স ব্যবসার সাথে জড়িত, এই কারণেই তারা কিন্তু স্টার্ট করেছে ওরা তাদের মাত্র ব্যবসাটা। এই ধরনের স্টার্ট আপদেরকে তারা যেন আমাদের আপনারা জানেন আইডিয়া প্রকল্পে আমাদের একটা কো ওয়ার্কিং স্পেস আছে, আমাদের কো ওয়ার্কিং স্পেসকে ঠিকানা হিসাবে ব্যবহার করে আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে চিঠি দিয়েছিলাম। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক স্যার একটা ব্যক্তিগতভাবে একটা ডিউ লেটার লিখেছিলেন। সেই ডিউ লেটার লিখার পরে কিন্তু এখন আমরা কিন্তু আমাদের কোওয়ার্কিং স্পেসকে ঠিকানা হিসাবে ব্যবহার করে স্টার্ট আপরা এবং যারা ই কমার্স উদ্যোক্তা আছে তারা কিন্তু তাদের ট্রেড লাইসেন্স নিতে পারছে। এই কাজটা আমরা করেছি, যেহেতু স্টার্ট আপদেরকে এবং ই কমার্স উদ্যোক্তা যারা আছে তাদের কোনো ঠিকানা দরকার, ঠিকানা প্রয়োজন হলে স্টার্ট আপ বাংলাদেশ সেকে ঠিকানা হিসেবে তারা ব্যবহার করতে পারবে। আর ক্যাটাগরির যে বিষয়টা যেটা বলা হয়েছে যে ই কমার্স ক্যাটাগরিতে ট্রেড লাইসেন্স দেওয়ার বিষয়টা, এটা কিন্তু ট্রেড লাইসেন্সের যে বর্তমান ফর্ম আছে সেই ফর্মের মধ্যে কিন্তু এই ক্যাটাগরিটা নাই। আসিফের মাধ্যমে বেশ কিছু আমাদের স্টার্ট আপ, যেহেতু ব্রেক বাইট আসিফের যে স্টার্ট আপ সেটা কিন্তু আমাদেরও ফান্ডেড স্টার্ট আপ, আমাদের স্টার্ট আপদের কাছে সহযোগিতা করে। আমরা প্রয়োজনে আমাদের মাননীয় প্রতিমন্ত্রীকে দিয়ে আমরা লিখাবো, যদি কমার্স মিনিস্ট্রি থেকে লিখতে পারলে তো ভালো, না আমরা আমাদের প্রতিমন্ত্রী দিয়ে লিখাবো যে ই কমার্স ক্যাটাগরিতে একটা মানে যারা ট্রেড লাইসেন্সটা পায় সেই বিষয়ে আমরা সহযোগিতা করতে চেষ্টা করব। আর ভেঞ্চার ক্যাপিটাল বিষয়ে তো আমরা বললাম, গভর্নমেন্ট কিন্তু স্টার্ট আপ বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি কিন্তু অলরেডি গভর্নমেন্ট এটা শুরু করেছে এবং আমরা এমডি নিয়োগ করেছি। আমাদের কিন্তু ভেঞ্চার ক্যাপিটালের ক্ষেত্রে প্রথম যেটা দরকার হয় ডিউ ডিলিজেন্সের বিষয়টা, বাংলাদেশে কিন্তু প্রচুর কিন্তু ডিউ ডিলিজেন্স করার মতো ফান্ড কিন্তু এখনো তৈরি হয়নি। বাংলাদেশের কিন্তু সেই রেডিনেস দরকার, যেটা ইন্দোনেশিয়ার কথাটা বলা হলো বা অন্যান্য দেশের কথা বলা হচ্ছে, ইন্ডিয়ার কথা বলা হচ্ছে। ইন্ডিয়াতে কিন্তু ডিউ ডিলিজেন্স করার মতো অনেকগুলো ফার্ম আছে। আমরা যখন স্টার্ট আপ বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি হয়ে গেছে, এখন আমাদের কিন্তু ডিউ ডিলিজেন্স করার মতো ফার্মের দরকার। ডিউ ডিলিজেন্স অবশ্যই থার্ড পার্টি দিয়ে করতে হবে অথবা সেই কোম্পানিকে নিজের থেকে ডিউ ডিলিজেন্স করতে হবে, তারপরেই কিন্তু বিনিয়োগটা আসবে। এই কাজগুলো আমরা করে যাচ্ছি, সরকার যে বসে আছে তা নয়, আমরা বরাবরই কাজ করে যাচ্ছি। একটা জিনিস বললাম যে আমরা কিন্তু জয়েন্টলি কাজগুলো করে যাচ্ছি। আপনারা জানেন যে এর মধ্যে কিন্তু যারা ফ্রিল্যান্সার ছিল, ফ্রিল্যান্সারদের কোনো আইডেন্টিটি ছিল না। স্টার্ট আপ বাংলাদেশ আইডিয়া প্রকল্পের পক্ষ থেকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যেটা উদ্বোধন করলো কিছুদিন আগে, যেটা ফ্রিল্যান্সারদের একটা freelancer.gov.bd,
ফ্রিল্যান্সাররা কিন্তু .gov.gd ব্যবহার করতে পারে না, যেহেতু গভর্নমেন্টের ডোমেইন ব্যবহার করতে পারে না। ফ্রিল্যান্সারদের যেটা ব্যবহার করার জন্য যেহেতু গভর্নমেন্টের ডোমেইন ব্যবহার করতে দিবে না, আমরা আইডিয়া প্রজেক্ট থেকে আমরা এগিয়ে আসলাম। এগিয়ে এসে কিন্তু ডোমেইনটা আমরা আইডিয়া প্রজেক্টে নিয়েছি এবং ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশন যারা তারা ব্যবহার করছে এবং আমাদের এখান থেকে একজন এডমিন কাজ করছে। এভাবে কিন্তু আমরা কিন্তু যত ধরনের সহযোগিতা করতে পারি আমরা কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে করে যাওয়ার চেষ্টা করছি। ঠিক একইভাবে আসিফের সাথে আমার আলাপ হচ্ছিল, আসিফের ব্রেক বাইট আমার এখানে বসছে, ওইখানে কিন্তু বিডা এবং আমাদের এখানে যে হাইটেক পার্ক আছে, এই সমস্ত জায়গায় যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা আছে তারা যেন আমাদের ওয়ান স্টপ সার্ভিসটা নিতে পারে। ওয়ান স্টপ সার্ভিসের ব্যবস্থা করছি, যেখানে ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ব্যাংক লোন নেয়া, তারপরে ট্রেড লাইসেন্সের ব্যবস্থা করা। এই ওয়ান স্টপ সার্ভিসটা কিন্তু স্টার্ট আপ বাংলাদেশ আইডিয়া প্রকল্পের আমরা 2-3টা ডেস্ক দিচ্ছি, সেখানে কিন্তু আমরা ব্যবস্থা করছি। আর ভেঞ্চার ক্যাপিটালের জন্য অ্যাকচুয়ালি ভেঞ্চার ক্যাপিটাল দেওয়ার বিষয়টা তো অ্যাকচুয়ালি বাংলাদেশে প্রচুর প্রাইভেট ভেঞ্চার ক্যাপিটাল দরকার। গভর্নমেন্ট দেখিয়ে দিল যে আমরা একটা ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি করেছি, প্রাইভেট ব্যাংকগুলোকে কিন্তু এগিয়ে আসতে হবে। প্রাইভেট বাংলাদেশ ব্যাংককে সেই ধরনের পলিসি নিতে হবে কিভাবে ভেঞ্চার ক্যাপিটাল দিবে। বাংলাদেশের ব্যাংকগুলো কিন্তু স্টার্ট আপকে অথবা ই কমার্সে যদি বিনিয়োগ করতে হয় তাহলে অবশ্যই তাদের মন মানসিকতার পরিবর্তন করতে হবে। এই মন মানসিকতার পরিবর্তনের কাজটা কিন্তু লিড দিতে হবে বাংলাদেশ ব্যাংককে। আমরা বাংলাদেশ ব্যাংকে কিছু কাজ করছি। আপনারা জানেন যে বাংলাদেশে এখন পেমেন্টের ক্ষেত্রে একটা বিশাল সমস্যা আছে এখনো, যেটা হলো যে আমরা ব্যাংক টু ব্যাংক, ব্যাংক টু এমএফএস বা ব্যাংক টু ওয়ালেট, এই ধরনের মানি ট্রান্সফার কিন্তু বাংলাদেশে হওয়াটা খুব টাফ। এখনো এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে হতে যাচ্ছে, এক এমএফএস থেকে আরেক এমএফএস ট্রান্সফার করা যাচ্ছে, এক ব্যাংক থেকে আরেক এমএফএস ট্রান্সফার করা খুবই কঠিন হয়ে যাচ্ছে। এই কাজগুলো কিন্তু করার জন্য আমরা স্টার্ট আপ বাংলাদেশ আইডিয়া প্রকল্পের পক্ষ থেকে আমাদের মাননীয় উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে আমরা কাজ শুরু করেছি। সেটা হলো আইডিটিপি, ইন্টারঅপারেবল ডিজিটাল ট্রানজিশন প্ল্যাটফর্ম। আইডিটিপির কাজ আমরা শুরু করেছি। আইডিটিপির ক্ষেত্রে আমরা যে কাজটা করছি সেখানে আমরা যদি করতে পারি, আমরা ফাইনালি আমরা চেষ্টা করছি। আইডিটিপিটা আমাদের আলফা লঞ্চিং হয়ে গেছে, আমাদের বিটা লঞ্চিংটা আগামী মাসে শুরু হবে। আমরা ইতিমধ্যে 13টা ব্যাংকে পাইলটিং শুরু করেছি। 13টা ব্যাংকের মধ্যে পাইলটিংটা আমরা সাকসেসফুলি করতে পারলে বাংলাদেশে 57টা ব্যাংক, অল এমএফএস এবং অল ওয়ালেটকে আমরা সংযুক্ত করে নিব এই আইডিটিপির আওতায়। আইডিটিপির আওতায় যখন সংযুক্ত করে নিব, বাংলাদেশে কিন্তু একটা যে ফিনটেকের যে একটা স্ট্রং একটা অবকাঠামো, সেটা আমরা জানি যে প্রাইভেট সেক্টরে অনেকে কাজ করছে, বিকাশ কাজ করছে, রকেট কাজ করছে, বিভিন্ন কাজ করছে, কিন্তু আমরা যখন গভর্নমেন্ট থেকে একটা কার্যক্রম শুরু করছি আইডিটিপির আওতায়, তখন কিন্তু বাংলাদেশে কিন্তু একটা স্ট্রং কিন্তু ফিনান্সিয়াল একটা ফিনটেকের একটা কিন্তু বড় ধরনের একটা অবকাঠামো দাঁড়িয়ে যাচ্ছে। এই অবকাঠামো যদি দাঁড়িয়ে যায়, ইন ফিউচারে আমাদের যে সমস্যাটা হচ্ছিল যে আমাদের এখানে পেপ্যাল আসতে চাচ্ছিল না, অলরেডি পেপ্যালের সাথে মিটিং করার জন্য মাননীয় প্রতিমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে নির্দেশ দিয়েছেন পেপ্যাল যেন বাংলাদেশে আসে। এই ধরনের কার্যক্রমগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত গ্রহণ করছি। এই প্রতিনিয়ত গ্রহণ করার কারণে কিন্তু একটা স্টার্ট আপ ইকোসিস্টেম তৈরি হয়েছে এবং বাংলাদেশে যে উদ্যোক্তা উন্নয়নের জন্য একটা সংস্কৃতি কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা এখন যেটা হয়ে গেছে, আমরা কিন্তু স্টার্ট আপ বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি করে ফেলছি, যেখানে ইকুইটি ফান্ডিং এখন আর আমরা করব না। আমরা আইডিয়া প্রজেক্ট থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত অনুদান দিয়ে থাকি, সেটা হচ্ছে স্টার্ট আপদেরকে দিয়ে থাকি। আমি ইতিমধ্যে আমার গাইডলাইনে কিছুটা পরিবর্তন এনেছি, যে গাইডলাইন পরিবর্তনের জন্য অনুমোদনের অপেক্ষায় আছে। সেই গাইডলাইনে আমরা 10 লক্ষ টাকা পর্যন্ত স্টার্ট আপদেরকে ফান্ড দিচ্ছি, কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা যাদেরকে বিডা প্রশিক্ষণ দিচ্ছে, তাদেরকে দেখা যাচ্ছে যে এসএমই ফাউন্ডেশন প্রশিক্ষণ দিচ্ছে, কিন্তু ফান্ডের ব্যবহার করতে পারছে না, ওদেরকে 50,000 টাকা করে অনুদান দেওয়ার জন্য স্টার্ট আপ বাংলাদেশ আইডিয়া প্রকল্পের গাইডলাইনে আমরা পরিবর্তন আনার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি এই কারণে, ওই আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছে তাদেরকে আমাদের পাইপলাইনে আমরা নিয়ে আসবো। নিয়ে আসার পরে তাদের কাছে যদি আমরা 50,000 টাকা যদি অনুদান দিই, কিন্তু 50,000 টাকার সাথে সাথে কিন্তু আমরা 50,000 টাকার আর ট্রেনিং তাদেরকে প্রোভাইড করব, যে ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে মেন্টরশিপ প্রোভাইড করব, যেন তারা উদ্যোক্তা হিসেবে সাকসেস হতে পারে। আমরা আইডিয়া প্রজেক্ট থেকে সেই কার্যক্রমটা গ্রহণ করছি এবং আমাদের গাইডলাইনটা এখন খসড়া গাইডলাইনটা অনুমোদনের অপেক্ষায় আছে। যদি সেই গাইডলাইন অনুমোদিত হয়ে যায়, তাহলে আমরা 2000 উদ্যোক্তাকে 50,000 টাকা করে দিতে পারবো, যেটা সম্পূর্ণভাবে গ্রান্ট হিসাবে দেওয়া হবে এবং পরবর্তীতে তারা যেন মেন্টরিং সাপোর্ট এবং অন্যান্য সাপোর্ট পেয়ে ওরা যেন ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডের দিকে যেতে পারে। কিভাবে ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড পাবে সে বিষয়ে সব ধরনের প্রশিক্ষণ কিন্তু আমরা প্রদান করব। শুধু আমরা ফান্ড দিয়েই ক্ষান্ত থাকবো না, আমরা সব ধরনের প্রশিক্ষণ কিন্তু এখন দিচ্ছি।
আসলে আমি যখন প্রথম জয়েন করি তখন কিন্তু এখানে কিন্তু প্রশিক্ষণের বিষয়টা সেভাবে ছিল না। এখন কিন্তু আমরা মোটামুটি প্রশিক্ষণ, এই প্যান্ডামিক সিচুয়েশনে কিন্তু আমরা ফ্রন্টিয়ার টেকনোলজির উপর বেশ কিছু প্রশিক্ষণ দিয়েছি, আমরা ডিজিটাল মার্কেটিং এর উপর প্রশিক্ষণ দিচ্ছি। এখন যেহেতু অনলাইনে আছে, আমরা কিন্তু একটা সুবিধা হচ্ছে যে এখন আমাদের যে কিউনোট স্পিকার কিন্তু এখন কিন্তু দেশের বাইরে থেকে সংযুক্ত হয়েছে প্যান্ডামিক USA অবস্থায়। থেকে। এই সুবিধাটা কিন্তু আমাদের আছে। আমরাও কিন্তু যখন ফ্রন্টিয়ার টেকনোলজির উপর ট্রেনিং দিচ্ছিলাম, যখন ব্লক চেনের উপর ট্রেনিং দিচ্ছিলাম, যখন বিগ ডাটার উপর ট্রেনিং দিচ্ছিলাম, তখন আমাদের মন্ত্রীর পিএস ছিল বাড়ি তখন কিন্তু অস্ট্রেলিয়া থেকে সংযুক্ত হয়েছে। যখন আমি ব্লক চেনের উপর ট্রেনিং দিই তখন কিন্তু ইউএসএ থেকে এবং জাপানের ওসাকা ইউনিভার্সিটি থেকে আমার সাথে সংযুক্ত ছিল টিচাররা। এই একটা সুবিধা কিন্তু আমরা গ্রহণ করছি। এই প্যান্ডামিক অবস্থায় যে আমরা যে ভার্চুয়াল জগতে আমরা যে ট্রেনিং গুলো দিচ্ছি, আমরা কিন্তু ভালো কিন্তু রিসোর্স পার্সন আমি পেতে সুবিধা হচ্ছে। আমরা এই সুবিধাও কিন্তু এখন এই প্যান্ডামিক সিচুয়েশনে ঘরে বসে থেকে কিন্তু আমি যেটা চিন্তা করেছিলাম সত্যিকারে, আমি ফুড ফর নেশন, হেলথ ফর নেশন এবং এডুকেশন ফর নেশন, 3টা প্ল্যাটফর্ম নিয়ে আমরা কাজ করেছিলাম এই প্যান্ডামিক সিচুয়েশনে। এটা কিন্তু আমি চিন্তা করলাম যে আমার ভালো কিছু কনসালটেন্ট আছে, তারা কিন্তু ঘরে বসে আছে। আমি কিন্তু তখন কিন্তু তাদেরকে সংযুক্ত করলাম যে আমরা প্রতিদিন সকাল 11টার সময় আমি অফিস নিয়ে বসতাম। প্রতিদিন সকাল 11টায় জুমে আমরা অফিস নিয়ে বসতাম। একটা জুম নেওয়ার পর দেখলাম যে যখন আমরা রেসিডেন্সিয়াল স্কুলকে সাপোর্ট দেওয়া শুরু করলাম এডুকেশন ফাউন্ডেশন, তখন আমাদের একটা আনলিমিটেড আমি 3টা জুম নিয়ে নিলাম। আনলিমিটেড 3টা জুম নিয়ে কিন্তু আমরা কাজ করছি এবং জুমের মতো প্ল্যাটফর্ম তৈরি করার জন্য আমাদের স্টার্টআপরা কাজ করছে। আমরা ইতিমধ্যে কিন্তু যে সমস্ত স্টার্টআপদেরকে ফান্ডিং করেছি তার মধ্যে 17 থেকে 18টা আমার হেলথের উপর কাজ করছে, খুব ভালো কাজ করছে কিছু স্টার্টআপ। এডুকেশনের উপর 11 থেকে 12টা স্টার্টআপ কাজ করছে, পর্যটনের উপর কিছু কাজ করছে, বিভিন্ন বিষয়ের উপর কাজ করছে। আমরা ইতিমধ্যে একটা বেসলাইন সার্ভে কাজও সমাপ্ত করেছি। অনেকে আপনারা এখানে যারা আছেন আপনারা আমাদের কিছু ইনপুট দিয়েছেন। আমরা হয়তো আরেকটা সার্ভের কাজ করব। সেই সার্ভের কাজটা হয়তো একদম ই কমার্স থেকে শুরু করে স্টার্টআপ সবাইকে নিয়ে কিন্তু আরেকটা সার্ভের কাজ করব। অ্যাকচুয়ালি বেসলাইন, আমার কোনো বেসলাইন যদি না থাকে তাহলে ইন ফিউচারে আমি কোথায় যাব সেই প্রজেকশনটা কিন্তু আমি করতে পারবো না। এই কাজগুলো কিন্তু স্টার্টআপ বাংলাদেশ আইডিয়া প্রকল্প থেকে আমরা কিছু করেছি, হয়তো আরো কিছু কাজ আমরা করে যাব। পরিশেষে আমি সবাইকে ধন্যবাদ জানাবো যারা আমার সাথে সংযুক্ত আছেন, ইকেপ থেকে যারা আছেন এবং দেশের বাইরে যারা এই প্রোগ্রামটা পরবর্তীতে যখন শুনবেন, সবাইকে আমার স্টার্টআপ বাংলাদেশ আইডিয়া প্রকল্পের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ আসিফ আমাকে সংযুক্ত করার জন্য। থ্যাংক ইউ স্যার। স্পেসিফিক নোটে আসলে অনেকগুলো পয়েন্ট আপনাদের আসলে ক্লিয়ার হলো এবং আমরা শুধুমাত্র আজকে এই সেশনটি আমাদের সম্মানিত অডিয়েন্সদের জন্য জানাচ্ছি যে আমাদের সেশনটি যে শুধু হচ্ছে শেষ হয়ে যাচ্ছে তা কিন্তু নয়। আমরা কিন্তু উইথ রিপোর্টিয়ার আমরা কিন্তু পুরো সেশনটিকে আবার একটি পলিসি বুকে কনভার্ট করার জন্য চেষ্টা করছি, যার মাধ্যমে আমরা সুনির্দিষ্ট যে গাইডলাইন গুলো আসলো, এখানে মিনিস্ট্রি অফ কমার্সের অ্যাফিলিয়েশন এসেছে, মিনিস্ট্রি অফ আইসিটি অ্যাফিলিয়েশন এসেছে, বাংলাদেশ ব্যাংকের অ্যাফিলিয়েশন এসেছে, ব্যাংকগুলোর অ্যাফিলিয়েশন আছে। উইল সেন্ড দ্য রিপোর্ট টু অল অফ দেম যে দ্য স্টার্টআপ ইন ই কমার্স ইকোসিস্টেম আসলে কি প্রয়োজন। সো এর মধ্যে কিছু সুনির্দিষ্ট এবং খুবই, যেহেতু আমরা অলরেডি সময়ও ক্রস করে গিয়েছি, আমি জাস্ট ওয়ান লাইন আমাদের সম্মানিত স্পিকারদেরকে ওয়ান বাই ওয়ান একটু অনুরোধ করব। সো হ্যাভিং এ লাস্ট পলিসি সেন্টেন্স, যে জিনিসটা আসলে আপনাদের মনে হয় এই স্পেসিফিক নোট এই জিনিসটা প্রয়োজন। আমি যদি রাশেদ স্যারকে দিয়ে একটু শুরু করি যে দ্য থিং ইন একদম শর্টে যে 1 সেকেন্ড বা সরি মানে একটি সেন্টেন্সে যে what should be the next to destination for the country and the e-commerce industry? Very tough, but I think one word is collaboration and cooperation. So hope and inspiration is there, but I think if you all work together, that will be a wonderful way of collaborating and taking Bangladesh to the next level of 2041 and everything. Thank you very much. থ্যাংক ইউ। আমি একটু সাইদ ভাইয়ের কাছে আসবো। থ্যাংক ইউ স্যার। আমরা আপনাকে আবার কাট করবো। সাইদ ভাই। ধন্যবাদ আসিফ ভাই। আমি আসলে যে বিষয়টা নিয়ে বলবো সংক্ষিপ্ত পরিসরে যদি একটু বলতে চাই, আসলে বিজনেস ট্রান্সফরমেশন আমাদের দেশে এখন খুব ইম্পর্টেন্ট এবং আমরা চাইবা না এটা অনেক হয়ে যাচ্ছে। তো আমি সবার ক্ষেত্রে বলবো এটা সরকারি ভাবেই হোক আর প্রাইভেট সেক্টর ভাবেই হোক, আমাদের দেশে যে অটোমেটিক্যালি যে বিজনেস গুলো অলরেডি এস্টাবলিশড, যে বিভিন্ন এরিয়া বেস, যেমন আমাদের সিরাজগঞ্জের তাঁতের এরিয়া যদি বলি, আমরা সোনারগাঁয়ের জামদানি এরিয়া যদি বলি, আমরা যদি এরকম যে এস্টাবলিশ যে এরিয়া বিজনেস গুলো আছে, এই জায়গাগুলোকে যদি আমরা ট্রান্সফরমেশনের মাধ্যমে ডিজিটালি নিয়ে আসতে পারি আমাদের দেশের জন্য খুবই উপকারী হবে। এই অর্থে এই জন্য কথাটা বলতেছি, একদিকে যেমন আমরা খবর পাই যে অমুক প্রতিষ্ঠান জামদানি বিক্রি করে এত কোটি টাকা, এত লাখ টাকা লাভবান হচ্ছে, অমুক প্রতিষ্ঠান তাঁতের টাঙ্গাইলের শাড়ি বিক্রি করে এত টাকা লাভ হচ্ছে, পক্ষান্তরে কিন্তু এই নিউজটাও পাই যে টাকার অভাবে অমুক তাঁতটা বন্ধ হয়ে যাচ্ছে।
সো এই জায়গা থেকে আমি যদি বলি যে আমার শেষ পয়েন্টে যে গভর্নমেন্টের পর্যায় থেকে যদি এই যে সেক্টরগুলো আছে, যে নির্দিষ্ট যে এরিয়াগুলো আছে যেগুলো বাংলাদেশের ঐতিহ্য এবং তারা অলরেডি এস্টাবলিশড স্টার্ট আপ, তারা অলরেডি বিজনেসম্যান, তারা অলরেডি মালিক একটা ইন্ডাস্ট্রি বলতে পারি, ছোট হোক বড় হোক, তাদেরকে যদি বিজনেস ট্রান্সফরমেশনের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেওয়া যায় এবং এই জায়গাটা নিয়ে যদি সরকার কাজ করে, আমার মনে হয় দেশের অর্থনীতিতে এবং বিজনেস ইকোসিস্টেমে বড় একটা প্রভাব পড়বে। থ্যাংক ইউ ভেরি মাচ সাইদ ভাই। আমরা একটু নির্ঝর ভাইয়ের কাছে যাই, ওনার কাছ থেকে একটা জাস্ট ওয়ান নোট, একটা নোট যদি আমরা নিই। Yeah, I think, today, if we have to use one word, it's collaboration. Let's all work together to support entrepreneurs in Bangladesh. থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটু লাস্টলি নাজমুল ভাই, আপনার এনি থিংস ইউ থিংক টু এড? আমি যদি বলি মানে শর্ট সেন্টেন্সে যে inclusive e-commerce for everyone. That's what we need. Exactly. Thank you. This is the final e-commerce for everyone. Yes, we do actually value this as well. কারণ আমরা e-commerce association of Bangladesh ECAP থেকে next year একটা ডেস্টিনেশন নিয়েছি যে will reach 1 million employment in the e-commerce industry with all of your collaboration, all of your support, and we'll make it happen. আমরা বাংলাদেশকে একটি যেভাবে আমরা এশিয়ান টাইগার বলছি সেভাবে আমরা গ্লোবাল টাইগারে আমরা পরিণত হব এবং আমরা দেখিয়ে দিব যে আমাদের তরুণ প্রজন্ম পারে, আমাদের স্টার্টআপ জেনারেশন পারে, and we'll make it happen. সো এই ছিল আজকে আমাদের এই পর্যন্ত। আপনারা যারা আমাদের সাথে পুরো সময়টা সংযুক্ত ছিলেন, আপনাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। এবং এছাড়াও আপনাদের যে কোনো কোয়ারিজ, যে কোনো কোশ্চেন আপনাদের যদি আমাদের প্রতি থেকে থাকে, ডু কমেন্ট ইন দ্য কমেন্ট বক্স। আমরা সেই জায়গাগুলো থেকে আপনাদেরকে রেসপন্ড করার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে ভালো থাকবেন। আমাদের সকল স্পিকারদেরকে এবং আমাদের চিফ গেস্টকে সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ দিয়ে শেষ করছি। আমি আসিফ আহনাফ। সবাইকে আসসালামু আলাইকুম।